I got on this computer. ওকে, এইবার আমরা যেটা পড়তে যাচ্ছি, ধরো যে তোমার কাছে এবার একটা ভেক্টর দেওয়া আছে ভি আর একটা ভেক্টর দেওয়া আছে এন। ভি কে এন বরাবর অ্যালাইন করব, ঠিক আছে? মানে আর একটু জেনারেল, যে অ্যালাইনিং এ ভেক্টর ভি উইথ ভেক্টর এন, অথবা স্মল ভি উইথ স্মল এন, মানে যেটা স্মল ভিটা হচ্ছে ইউনিট ভেক্টর আর কি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে করব? ও এটা আসলে এ ভি এন হবে, ঠিক আছে? তাহলে এই কাজে করতে গেলে আমরা এই এই এবি ইনভার্স যে এবি ট্রান্সপোজের সমান এটাকে কাজে লাগাইতে পারি। কোনো আইডিয়া আছে যে এটাকে কিভাবে করা যেতে পারে? একটু জাস্ট যা বলে আসলাম রাইট নাও, এর মধ্যে থেকে কোনো আইডিয়া দিতে পারো কিনা কেউ, এনিবডি? আর ভি ভেক্টরকে হচ্ছে আগে জেড অক্ষ বরাবর অ্যালাইন করে তারপর হচ্ছে এন অক্ষ বরাবর আবার রিভার্স অ্যালাইন করলাম। রিভার্স অ্যালাইন করবো, ভেরি গুড, ভেরি নাইস। হ্যাঁ, একটু কি, তাহলে যেহেতু আমরা এবি জানি, ঠিক আছে, এবি কি করে ভি ভেক্টরকে নিশ্চয়ই কে বরাবর নিয়ে যাবে। আচ্ছা, আর তাহলে এ এন করলে কি হবে? তাহলে এন ভেক্টরকে নিশ্চয়ই তাহলে এটা কে বরাবর নিয়ে যাবে। তাহলে এন ইনভার্স তাহলে নিশ্চয়ই কি করবে? তাহলে যে কে বরাবর কোনো ভেক্টরকে এন বরাবর নিয়ে আসবে। তাহলে আসলে এই এরকম দুইটা বানাইলেই তো হইলো। দুইটাই অ্যালাইনমেন্ট ভেক্টর ম্যাট্রিক্স, কিন্তু একটা ভি আর সাফিক্স দিলাম, একটা সাফিক্স এন দিলাম, ঠিক আছে? কেন? কারণ যেটা যেহেতু দুইটা আলাদা আলাদা ভেক্টর, ভেক্টরের নাম থেকে তার সাফিক্সটা দিলাম কিন্তু। তাহলে আইডিয়াটা ভেরি সিম্পল, যেহেতু আমরা অ্যালাইনমেন্ট করতে একটা দিয়ে করছি, তাহলে দুইটারে একসাথে করে নিলেই আমাদের ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটাই আইডিয়া, যে তাহলে আমাদের অ্যালাইনমেন্ট ম্যাট্রিক্স যেটা তো হবে সেটাকে ধরে নিলাম এবার এ ভি এন, যে ভি কে এন বরাবর অ্যালাইন করা। তাহলে কোনটা কাজটা আগে করব? ঠিক আছে, এখানে আমরা যে কোনোটাই সম্ভব, ঠিক আছে? তো আমরা আসলে আগে যেহেতু ভি কে এন বরাবর নিব, তাহলে এ ভি করছি প্রথমে, ঠিক আছে? প্রথমে ভি করলাম, এটা কে বরাবর গেল, এরপরে আমরা এন ইনভার্স করলাম, ঠিক আছে? তার মানে কে বরাবরের একটা ভেক্টর এবার এন বরাবর চলে আসবে, ভেরি সিম্পল। তাহলে দুইটা অ্যালাইনমেন্ট ম্যাট্রিক্স এর গুণফল আর কি, আর কিছুই না। তাহলে এই জন্যই কিন্তু আমরা প্রথমে একটা বেসিক ম্যাট্রিক্স, আগেও দেখছি যে বেসিক গুলো বানাচ্ছি, এরপরে কম্পোজিট যখন বা জেনারেল গুলো লাগে ওই বেসিক থেকেই আমরা কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা জেনারেল কেস হয়ে গেল, যে যে কোনো ভেক্টর ভি কে যে কোনো আদার ভেক্টর এন বরাবর নিয়ে যেতে গেলে আমরা এরকম দুইটা অ্যালাইনমেন্ট ম্যাট্রিক্স এর গুণফল লাগবে। আর এন ইনভার্স তো আসলে কি একটু আগে বলবো, যে তাহলে এন ইনভার্স মানে এন যদি বের করতে পারি তা ট্রান্সপোজের সমান, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর আর এটা তো এবি আমরা জানি, এবি কে যদি তোমরা পরীক্ষার জন্য আর কি, তো যদি এরকম চলে আসে তাহলে এটাকে একটু মুখস্থর মতন রাখতে পারতে হবে, তাইলে পরীক্ষায় হয়তো তুমি দ্রুত করতে পারবা। যদি এখান থেকে ভুলে যাও তাহলে একটু পিছন থেকে আসতে হবে, সেটাও করতে পারো, নো প্রবলেম। সেটা আমি গতদিনও বলছি, ঠিক আছে? কারণ পরীক্ষায় হয়তো বেশিরভাগই থাকবে প্রবলেম রিলেটেড আর কি। তাহলে এইবার আসো আমরা জেনারেল থ্রিডি রোটেশন। আমরা তাহলে আগে কিন্তু রোটেশন করছিলাম তিনটা বেসিক এক্সিসের সাপেক্ষে, ঠিক আছে? তিনটা বেসিক অ্যাক্সিস কি, যে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশন, ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশন, বা জেড অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেশন, এরকম করছিলাম। তো এখন যদি আমরা কোনো প্রিন্সিপাল এক্সিস না, যে কোনো আরবিট্রারি লাইন, ঠিক আছে, ধরো যে এবার এক্স ওয়াই জেড যে কোনো এক্সিস, আর তোমার একটা লাইন দেওয়া আছে, লাইনটাকে এক্সিস কল্পনা করে লাইনের সাপেক্ষে কোনো একটা অবজেক্টকে রোটেট করানো দরকার, ঠিক আছে? কারণ আগে যখন আমরা প্রিন্সিপাল এক্সিস গুলোর সাপেক্ষে রোটেট করছিলাম, তখন আমরা তো ওই এক্সিসটাকে কি বলে, ওই এক্সিস যেই কোঅর্ডিনেট ভ্যালু গুলো থাকে ওইটা কনস্ট্যান্ট থেকে যেত ওই এক্সিস এর ভ্যালু গুলো। কিন্তু এখন যেহেতু লাইনের সাপেক্ষে, লাইনটা তো যে কোনো ওরিয়েন্টেশনে থাকতে পারে, তাহলে আমরা এটাকে যে কোনো ওরিয়েন্টেশনে যদি থাকে তাহলে এর সাপেক্ষে ঘুরালে এক্স ওয়াই জেড তিনটাই চেঞ্জ হবে। এখন এটাকে কিভাবে বেসিক আমাদের নোটেশনস গুলো দিয়েই করতে পারি? এখন আসলে যে লাইন তো আমরা বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমরা ধরে নিলাম যে লাইনটা রিপ্রেজেন্টেড হচ্ছে গিভেন বাই এ ভেক্টর ভি এন্ড পয়েন্ট পি। আমরা জানি যে আমরা লাইনকে শুরুতেই আমরা কিন্তু লাইনের ইকুয়েশন পড়ে আসছি, বিভিন্ন ভাবে লাইনকে রিপ্রেজেন্ট করতে দুইটা পয়েন্ট দিয়ে করা যায়, লাইনকে রিপ্রেজেন্ট করতে একটা ভেক্টর এবং একটা পয়েন্ট দিয়ে করা যায়, ঠিক আছে? তাহলে আমাদের এই কাজের জন্য যদি দুইটা পয়েন্ট দেওয়াও থাকে, তাহলে দুইটা পয়েন্ট থেকে একটা ভেক্টর বানায় নেওয়া যায়,
ঠিক আছে, কারণ আমরা এই কাজের গেলে এর জন্য আমাদের ভেক্টরটা ইম্পর্টেন্ট, ভেক্টর নোটেশনটা আর কি, বা প্যারামেট্রিক ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, প্যারামেট্রিক ফর্মের থেকেও কিন্তু ভেক্টর বের করে নিয়ে আসা যায়। ঠিক আছে, তো এই কাজে ভেক্টরটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা ধরলাম যে লাইনটা যেই বিন্দুগামী সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, এবং লাইনটা যেই ভেক্টর বরাবর লাইনটা প্যারালাল আর কি, সেই ভেক্টরটা হচ্ছে ভি। ঠিক আছে, এখন আমাদেরকে রোটেট করতে বলা হয়েছে কোন একটা বিন্দু কিউ কে থিটা ডিগ্রি রোটেট করতে বলা হয়েছে। তাহলে থিটাকে লাইনের সাপেক্ষে আমরা রোটেট করে কিউ প্রাইম ভ্যালুটা এখন জানতে চাই। তো এই ভ্যালুটা জানতে চাই আমরা কিভাবে করব? ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আসলে কি হবে, যেটা আসলে যে কোনো তখন কিউর উপরে অ্যাপ্লাই করলেই যেন আমরা কিউ প্রাইমটা পেয়ে যাই। আমাদের তো দরকার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা যদি পেতে চাই, তাহলে আমরা সিম্পল বেসিক যে এক্সিসের সাপেক্ষে করছিলাম তার মতনই করে করতে চাই। তাহলে আমাদের যেহেতু এটা লাইন, ঠিক আছে, এই লাইনটাকে যদি আমরা যে কোনো একটা এক্সিসের সাথে অ্যালাইন করে ফেলতে পারি, তাহলে কি তখন লাইনের সাপেক্ষে রোটেশন আর এক্সিসের সাপেক্ষে রোটেশন একই হবে। তাহলে এই লাইনটাকে এখন কোন এক্সিসের সাপেক্ষে অ্যালাইন করব? এখন ইউ ক্যান ডু এনি এক্সিস, বাট আমরা তো একটা মাত্র অ্যালাইনমেন্ট ম্যাট্রিক্স বের করছি যেটা আসলে মূলত জেড এক্সিস এর সাথে অ্যালাইন করে দেয়। তাহলে আমরা আমরা যদি এই ভেক্টরটাকে অ্যালাইন করি কি বলে জেড এক্সিস এর বরাবর বা কে কে বরাবর আর কি, তাহলে লাইনটা তখন কি হবে? এনিবডি? কে সমান্তরাল হবে। কে এর সমান্তরাল হবে, কিন্তু লাইনটা কি জেড এক্সিস এ একদম সমাপতিত থাকবে? না স্যার। অবশ্যই না, কারণ লাইনটা তো মূল বিন্দু দিয়ে গেছে এরকম কোনো শর্ত আমরা দেই নাই, তাই না? লাইন ভেক্টরটাকে যদি সোজা করি তাহলে লাইনটা হয়তো এই বরাবর সোজা হবে। ঠিক আছে, যে ভেক্টরটাকে এরকম যদি বানাই তাহলে লাইনটা এরকম এই বরাবর হবে। তাহলে লাইনটাকে আমাদের মূল বিন্দু গামী আগে বানাই নিতে হবে। তাহলে লাইনটার যেই বিন্দুটা এখানে বলছে যেই বিন্দু দিয়ে যায়, এটা তো একটা পয়েন্ট বলে দিছে নিশ্চিত ভাবে যে পি বিন্দু দিয়ে যায়। তাহলে পি বিন্দুটাকে যদি আমরা ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসি, তাহলে ভেক্টরটা অ্যাকচুয়ালি যেই ডিরেকশনে আছে, আমরা যখন ট্রান্সলেট করি ভেক্টরের তো ডিরেকশন চেঞ্জ হবে না, তাহলে ভেক্টর ওইটাই থেকে যায়। কিন্তু লাইনটা ট্রান্সলেট হয়ে অ্যাকচুয়ালি মূল বিন্দুগামী হলো, এটা নিশ্চিত করা গেল। তাহলে সেটা সেই স্টেপটা যদি আমরা প্রথমে করে নেই, তারপরে ভেক্টরটাকে আমরা অ্যালাইন করি, তাহলে তখন কিন্তু লাইনটাও আসলে জেড এক্সিস এর সাথে এক্স্যাক্টলি অ্যালাইন হয়ে যাবে। তাহলে এখানে সেই কাজগুলো করব আর কি। এগুলো আমি একটু রিমুভ করি, শো হাইড লাইন মার্কার। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ কি করছি দেখো। তাহলে প্রথম স্টেপ হচ্ছে যে ট্রান্সলেট পি টু অরিজিন, অর্থাৎ পি বিন্দুকে অরিজিনে আমরা ট্রান্সলেট করব। তাহলে অরিজিনে ট্রান্সলেট যেহেতু করছি, তাহলে আসলে এটা একটা নেগেটিভ ট্রান্সলেশন। তাহলে আমরা লিখছি ট্রান্সলেশন ম্যাট্রিক্স। আর ইয়া গেল কোথায়? ও মাই, এটা আবার চলে আসলো যে আমি কি দিলাম তখন? ও সরি, ইরেজ দিতে হবে। তাহলে এটা হচ্ছে যে আমরা পি বিন্দুকে ট্রান্সলেট করছি, তাহলে টি অফ মাইনাস পি, যে এই পরিমাণ আমাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে এটা ট্রান্সলেট করলে অ্যাকচুয়ালি আমাদের এখন বলা যায় যে লাইনটা মূল বিন্দু গামী একটা লাইন হয়ে গেছে। এরপরে আমরা এবার ভেক্টর ভি কে অ্যালাইন করব ভেক্টর কে সেকেন্ড স্টেজে। এইবার তাহলে এই স্টেজ যদি শেষ হয়, তাহলে আমাদের দ্যাট ইজ এ ভি। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স দিয়ে যদি আমরা এই লাইনটাকে এবার গুণ করি, তার মানে এই লাইনটা এক্স্যাক্টলি এখন কি জেড এক্সিস বরাবর আছে। তাহলে লাইনটা এখন জেড এক্সিস বরাবর আছে, তোমাকে তো রোটেট করতে বলা হয়েছে থিটা ডিগ্রি অ্যাবাউট দ্য লাইন। তাহলে লাইনের সাপেক্ষে থিটা ডিগ্রি রোটেট করা এখন যেই কথা, জেড এক্সিস এর সাপেক্ষে রোটেট করা একই কথা। এবং সেটা আমরা এবার জানি জেড এক্সিস এর সাপেক্ষে রোটেশনটা ম্যাট্রিক্সটা কি সেটা আমরা জানি। তাহলে থার্ড স্টেজে আমরা সেটা করব, যে রোটেট করব থিটা ডিগ্রি অ্যাবাউট কে জেড এক্সিস বা ভেক্টর কে আর কি, দ্যাট ইজ আর থিটা কে। তাহলে আমাদের রোটেশন হয়ে গেল লাইনটার সাপেক্ষে, আলটিমেটলি জেড এক্স এর সাপেক্ষে আর কি। তো রোটেশনটা আমরা কি বলে করে ফেলতে পারলাম, কিন্তু আমাদের তো কিছু কাজ অতিরিক্ত করলাম। আমাদেরকে রোটেট করতে চাইছিল যে অরিজিনাল লাইনটাকে এখানে রেখে তার সাপেক্ষে রোটেশন, কিন্তু আমরা লাইনটার ওই জায়গায় নিয়ে গিয়ে হয়তো রোটেশন করছি। ঠিক আছে, হয়তো লাইন যখন এই জায়গায় নিয়ে গেছিলাম কিউ এখানে চলে আসছিল, তো রোটেশন হয়েছে এখানে। তাহলে এখন কি করা লাগবে, যে আমরা যেই পরিমাণ আগে অ্যাক্টিভিটি করছিলাম সেই কাজগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। এবং আমরা আগেও এরকম দেখছিলাম যে ফেরত দেওয়ার অর্ডারটা কি হবে,
ফেরত দেওয়ার অর্ডারটা হবে অ্যাকচুয়ালি তার রিভার্স। রিভার্সটা সহজেই বলা যায় যে, কারণ এই দুইটাকে যদি একসাথে একটা ম্যাট্রিক্স কল্পনা করো তাহলে তোমার এটার ইনভার্স দরকার। আর ইনভার্স যদি করি তাহলে এই দুইটা তখন ইন্ডিভিজুয়ালি যদি আমরা ভেঙে দেই তাহলে এই দুইটার অর্ডার চেঞ্জ হয়ে যায়। সো ওই জন্যই আমাদেরকে সহজে যে এটাকে আসলে রিভার্স লাগবে। তাহলে আগে 2 নাম্বার স্টেপটা আমাদেরকে তাহলে আগে করতে হবে যে রিভার্স অফ স্টেপ 2, তাহলে দ্যাট ইজ ভি ইনভার্স, এন্ড 5 নাম্বার হচ্ছে রিভার্স অফ স্টেপ 1, দ্যাট ইজ টি মাইনাস পি তার ইনভার্স। তাহলে এই যে পাঁচটা ম্যাট্রিক্স আছে, এই পাঁচটা ম্যাট্রিক্সের যদি আমরা গুণ করি যেই কম্পোজিট ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি জেনারেল রোটেশন ম্যাট্রিক্স। অর্থাৎ তোমাকে যে কোনো লাইনের সাপেক্ষে এখন সে রোটেট করে দিতে পারবে, প্রোভাইডেড দ্যাট লাইনটা আমাদেরকে ডিফাইন্ড থাকতে হবে উইথ ভেক্টর ভি অ্যান্ড পয়েন্ট পি। যদি এইভাবে না থাকে ইউ হ্যাভ টু অ্যানাদার স্টেজে, যদি তোমাদেরকে যে দুইটা পয়েন্ট দেওয়া থাকলো ওই ফর্মে ডিফাইন্ড থাকে, আমরা শুরুতে দেখাইছিলাম যে লাইনকে প্যারামেট্রিক ফর্মেও কিন্তু ডিফাইন করা যায়, সেখান থেকেও আমরা দুইটা পয়েন্ট বের করে নিতে পারবো। কোথায় যে লাইনের ইকুয়েশন ছিল যে যেটা ছিল ভি ফর্মে, যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে সেখান থেকে ভি কে বের করে নেওয়া, বা প্যারামেট্রিক ফর্মের লাইনের ইকুয়েশন এইরকম লিখতে পারি আমরা কিন্তু পি জিরো প্লাস টি ভি। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে লাইনের ইকুয়েশন দেই তাহলেও সেখান থেকেও তোমাদেরকে কিন্তু ভি ভেক্টরটা বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই 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 মেথড যেটা যেটা আমরা এখানে দেখালাম সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। কোথায় ছিলাম? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই রোটেশন ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন যদি এটারে আরো ভাঙি আসলে কি এবি তো আসলে কি আরো দুইটা ইন্ডিভিজুয়াল রোটেশনের গুণফল। সো এটাকে তুমি যদি মনে রাখতে এবি না মনে রাখতে পারো তাহলে এটাকে মনে রাখলে হবে। এখানে মনে হইতেছে 7টা ম্যাট্রিক্স। ঠিক আছে, সে কিন্তু তোমার এটা কি বলে, এটা যা এটা তার ইনভার্স। ঠিক আছে, আবার এটা যা এটা তার ইনভার্স, এটা যা এটা তার ইনভার্স। তার মানে আলটিমেটলি মূলত 4টা ম্যাট্রিক্স, এবং 4টার মধ্যে 3টাই আসলে রোটেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা কি বলে, ও এটা ভুল আছে মনে হয়, এটা তো ছিল আই আর এটা হবে জে, এটা জে ছিল। ঠিক আছে, যে এক্স এক্সিস এর সাপেক্ষে রোটেশন, ওয়াই এক্সিস এর সাপেক্ষে রোটেশন, জেড এক্সিস এর সাপেক্ষে রোটেশন। ঠিক আছে, একটা আলফা একটা মাইনাস বিটা একটা হয়তো থিটা, এটা ওই টেক্সটে আমরা হয়তো দুইটারে এটারে থিটা লিখছিলাম আর এটারে ফাই লিখছিলাম আর কি, কিন্তু এখানে যেহেতু একটা আবার থিটা লিখছি আর থিটাকে, এই জন্য এটাকে হয়তো আলফা দিয়ে লিখছি। সো ইউ ক্যান ইউজ দিস অর দ্যাট, যে কোনোটাই ইউজ করতে পারো। ঠিক আছে, পরীক্ষার জন্য। এখানে একটা এক্সাম্পলও দেখানো হয়েছে, ধরো যে তোমাকে ফাইন্ড দ্য নিউ কোঅর্ডিনেটস অফ এ ইউনিট কিউব। সিম্পল একটা কিউব নিলাম যেটা ইউনিট কিউব। তাহলে ইউনিট কিউব যেহেতু এটা কোঅর্ডিনেটের ভ্যালুগুলো সবগুলো এরকম যে এটা 0 0 0, তাহলে এটা এক্স অ্যাক্সিসে 1 0 0 এন্ড সো অন, বাকিগুলো একদম 1 এরকম ছাড়া আর কিছুই হবে না। এখন এটাকে 90 ডিগ্রি রোটেট করতে বলা হয়েছে অ্যাবাউট অ্যান এক্সিস ডিফাইন্ড বাই ইটস এন্ড পয়েন্টস এত। দেখো এখানে কি বলতেছে যে এমন একটা এক্সিসের সাপেক্ষে ঘোরাও, এক্সিস মানে প্রিন্সিপাল এক্সিস না কিন্তু, যেটা অর্থাৎ সোজা কথা লাইন আর কি, যেই লাইনটা এই দুই বিন্দু দিয়ে গেছে, এত এবং এ এবং বি এই দুই বিন্দু দিয়ে গেছে। তাহলে একটু আগে যেটা বলতেছিলাম, তাহলে সেটাকে যদি আমরা করতে চাই তাহলে প্রথম কথা হচ্ছে কি যে আমাদেরকে একটা ট্রান্সলেট করাইতে হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সলেট করব কোনটা? তাহলে তুমি এখান থেকে ধরে নিলাম যে আমাদের এ বিন্দু দিয়ে গেছে, এইটাকে আমরা পি জিরো পয়েন্ট মনে করলাম, বিটাকেও মনে করতে পারো, ডাজন্ট ম্যাটার, কারণ আমরা যে পরিমাণ ট্রান্সলেট করব পরে তো সেটা রিভার্স করব। তাহলে সেটাকে এখানে একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্স লাগবে, সেই ম্যাট্রিক্সটা এটা। ঠিক আছে, এখন আসো যে যেটা হচ্ছে যে আমাদের একটা রোটেশন ম্যাট্রিক্স যেটা দরকার, রোটেশন কি বলে অ্যাঙ্গেল, ওই যে সেকেন্ড ইয়ার দিয়ে গেছে আর কি, তাহলে সেকেন্ডটার জন্য এখানে অ্যাঙ্গেল গুলো বের করে কাজ করা হয়েছে। ঠিক আছে, সাইন আলফা কজ আলফা এগুলো, কিন্তু আমরা যদি সেটা না দিয়া এবি বের করে যেতাম, ঠিক আছে, সেটা এখানে দেখানো হয় নাই মনে হয়। এবি যদি বের করতাম, ও এটা দেখানোই হয় নাই। ঠিক আছে, এখানে যেটা করছি আর কি স্টেপ 3 তে যে এটাকে ট্রান্সলেট করলাম তো, সরি, এটাকে ট্রান্সলেট করলাম তো, এরপরে যে কি পরিমাণ আমাদের ওই যে আর এক্স আলফা কি পরিমাণ রোটেট করতে হবে, এটা তো আমরা দেখছিলাম যে সাইন আলফা সমান কি হয় যেন, আমি মনে নাই,
এ বাই ল্যামডা স্কয়ার আর একটা মনে হয় এ বাই ল্যামডা না বি বাই ল্যামডা আর বাই কি ল্যামডা। বি বাই ল্যামডা ছিল আর কি, ওইখান থেকে ইয়া করছে আর কি, মানে ওই যে এখানে যে 7টা ইয়া যেটা ছিল এই স্টেজটাতে করছে আর কি। কিন্তু তুমি যদি ডাইরেক্টলি এ ভি ব্যবহার করতে চাও তাহলে ভি বানাইলেও হবে, তখন এ ভি ম্যাট্রিক্সে বসাইতে হবে আর কি। তো এখানে উদাহরণটাতে আমরা ডিটেইল করা হয়েছে আর কি, যে সাইন আলফা সমান আসলে বি বাই ল্যামডা, আর কজ আলফা সমান তাইলে হ্যাঁ কি এ বাই ল্যামডা নাকি, সি বাই ল্যামডা। ও সি বাই ল্যামডা, আমি মনে নাই। তাহলে সেই মানগুলো এখানে বসাইছে আর কি, ঠিক আছে। তাহলে আর এক্স পাইছি। তারপরে আর ওয়াই, আর ওয়ার জন্য কি ছিল, যে এটা কি এ বাই ভি এরকম মনে হয় নাকি, জি স্যার। আর এটা তাহলে কি ল্যামডা বাই ল্যামডা ভি। বাই বি। হ্যাঁ, তাহলে সাইন বিটা কস বিটার এই মানগুলো এখানে বসাইছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু কঠিন না, জাস্ট সিম্পল এখান থেকে মানগুলো ক্যালকুলেট করে নিয়ে আসলেই বের করা যায় আর কি। আর এরপরে 90 ডিগ্রি রোটেট করতে বলা হয়েছে আর জেড, এই যে এটা বলতেছি কিন্তু বারে বারে, এই যে লাস্ট ইয়াটা বড়টা 7টা ইয়াটা দিয়ে এটা সলভ করা হয়েছে আর কি। তাহলে আর জেড 90 ডিগ্রি, জেড এক্স এর সাপেক্ষে 90 ডিগ্রি, তাহলে কজ 90 ডিগ্রির মান তো কত, 0 নাকি, আর সাইন 90 ডিগ্রির মান 1 হয়, তাহলে যেখানে লাগে -1 1 এরকম হয়েছে আর কি। তাহলে ম্যাট্রিক্সটা এরকম। তাহলে এই আমরা একটু আগে দেখালাম যে এটা হচ্ছে আর এক্স, ঠিক আছে, এটা হচ্ছে আর ওয়াই, আর এটা হচ্ছে আর জেড, আর তাদের ইনভার্স গুলো তো সিম্পল। তাহলে এই 7টা, এই যে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে, এই 7টাকে গুণ করলে এটা হচ্ছে আর কি। তো ম্যাট্রিক্সের গুণগুলো ওইটা একটু ক্লু দিয়ে রাখি তোমাদের পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য এই 7টা ম্যাট্রিক্সকে গুণ করা আসলে ম্যানুয়ালি অনেক কাম্বারসাম, ঠিক আছে। গুণটা যদি তুমি নাও করো, 7টা ম্যাট্রিক্স তুমি যদি খালি পাশাপাশি লিখো যে এরপর এটারে গুণ করতে হবে, ঠিক আছে, তাহলেও আমি ধরে নিব যে তুমি বোঝো বা বুঝছো। 7টা ম্যাট্রিক্স এর মধ্যেও দেখো যে এখানে তো 4টা আসলে ম্যাট্রিক্স, ইউনিক ম্যাট্রিক্স 4টা, বাকি 3টা আসলে একটার ইয়া ভার্সন, ভেরিয়েন্ট ভার্সন। কিন্তু সেটাকে লেখা মানে হচ্ছে যে তুমি যেটাকে ট্রান্সপোজ করতে হবে বা কি করতে হবে সেটা তুমি জানো, যেখানে যেটা লাগে আর কি, সেজন্য এটা লিখলে হবে। তারপরে যদি তুমি একান্তই না জানো, পাশে লেখাও দিতে পারো যে হ্যাঁ, যে কি বলে এবি ট্রান্সপোজ এবি ইনভার্স এর সমান, বা সরি এবি ইনভার্স এবি ট্রান্সপোজ এর সমান, সেটা লিখে দিয়েও যদি তুমি লিখো তাহলেও আমি মাইনে নিব, ঠিক আছে। হয়তো 80% মার্কসই আমি দিয়ে দিব। তো যাই হোক, এখানে এই সিনারিওতে এবার আসো যে তাহলে যে 7টা ম্যাট্রিক্স কে গুণ করলে এই হচ্ছে আমাদের ফাইনাল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। কিন্তু প্রশ্নে কিন্তু তোমাকে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে বলে নাই। এখন পরীক্ষায় এটা এরকম হইতে পারে, কিন্তু অনেক সময় আমরা বলতে পারি যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা বের করো। তাহলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা যে 7টা ম্যাট্রিক্সের গুণ, কিন্তু প্রশ্নে তোমাকে চাওয়া হয়েছে যে তার নিউ কোঅর্ডিনেট ভ্যালুগুলো, যে এটার সাথে রোটেট করাইলে নতুন ভ্যালুগুলো কি হয়, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ অ্যানাদার স্টেপ, ঠিক আছে। সেই স্টেপটা কি, যে আমাদের তো কোঅর্ডিনেটস ভ্যালু আছে 8টা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ভ্যালুকে যদি আমরা একটা হোমোজেনিয়াস কলাম ভেক্টর আকারে লিখি, ঠিক আছে, তাহলে এইটাকে একসাথে যদি আমরা একটা ম্যাট্রিক্সে স্টোর করি, এটা তাহলে একটা 4/8 ম্যাট্রিক্স হবে, যেহেতু 8টা ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটস গুলো, ঠিক আছে, পি বিন্দুগুলো। তাহলে এই পি বিন্দুগুলো কি, একটা আছে 0 0 0 1 1 0 1 0, এটাকে তুমি বাইনারিতেও লিখতে পারো সহজ করে, অথবা তুমি হয়তো একটা সিকোয়েন্সে লিখলে। এটা কিন্তু মূলত উপরের এটা কিন্তু কোঅর্ডিনেটস, আর নিচেরটা হোমোজেনিয়াস ভেক্টর, ঠিক আছে। তাহলে এইবার আমাদের যদি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, যেটা আমরা বের করলাম রাইট নাও, ফাইনাল জেনারেল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আর থিটা, এটা দিয়ে যদি গুণ করি, তাহলেই কেবল আমরা কিন্তু নতুন কোঅর্ডিনেটস ভ্যালুগুলো পাবো। তার মানে এটা দিয়ে এটাকে করলাম, তাহলে একটা পাইলাম, এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে। কি বলে, না এটা দিয়ে শুধু করলে একটা শুধু ফার্স্ট ভ্যালুটা আর কি, এটা দিয়ে করলে তারপরে সেকেন্ড ভ্যালুটা, এটা দিয়ে থার্ড রো দিয়ে করলে এইভাবে আমরা আলটিমেটলি একটা এইভাবে পাবো, এবং পুরাটাকে শেষ করলে আমরা সম্পূর্ণটুকু পাবো। তো এটার ক্ষেত্রেও আমাদেরকে কি বলে, যদি তোমাদেরকে নিউ কোঅর্ডিনেটস ভ্যালু বের করতে বলা হয়, তাহলে তুমি যদি এখানে এসে স্টপ করো, তাহলে আমি বুঝবো যে ইউ ডিডন্ট গেট দা আনসার, তুমি সেটা বোঝোই নাই, তোমাকে চাইছে কি তুমি সেটা দাও নাই। এখন এখানে এটাই ক্লুটা, যে পরীক্ষায় ছাত্রদেরকে যে এই 7টা ম্যাট্রিক্স গুণ করে তোমার হয়তো কি গুণফলটা বের করা অনেক কষ্টের, তো তুমি
গুণফলটা বের করে না করলেও তুমি যদি যে একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটাকে লিখে দিলাম যে সে এটাকে কি বলে যে এটার নাম তুমি একটা কিছু দিলা যে x11 ডট 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 দিলাম, ঠিক আছে, এইভাবে যে এটা একটা 4x4 ম্যাট্রিক্স পাওয়া যাবে যে x44, এইটা একটা ম্যাট্রিক্স। এইবার এই ম্যাট্রিক্সটাকে তুমি আবার এখানে পয়েন্টস গুলো দিয়া যে এখানে ভ্যালু গুলো তুমি লিখলা না, কিন্তু ওই ম্যাট্রিক্সটারে যে এটা সেই ম্যাট্রিক্সটা দিয়ে এটারে গুণ করতে হবে, এবং গুণ করার পরে এখানে আবার হয়তো 8টা পয়েন্ট পাওয়া যাবে, সেটাকে তুমি নাম দিলা যে এটা হচ্ছে কি p1x, এটা p1y, এন্ড এটা p1z। ইনফ্যাক্ট p1 প্রাইম আর কি, এটা প্রাইম হবে নতুন যেহেতু, ঠিক আছে, যেটা p1 প্রাইম x, এটা p1 প্রাইম y, p1 প্রাইম z। এইভাবে তুমি 8টাকে একটা নোটেশন দিয়েও যদি দেখাও তাহলেই আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে সে ফুল প্রসেসটা বুঝছে। আদারওয়াইজ তুমি যদি এখানে শেষ করো তাহলে তো তুমি অবশ্যই তখন হাফেরও কম মার্কস পাবা, যে তুমি প্রসেসটাই বোঝো নাই, তুমি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করে বসে আছো, ভাইরাস তোমাকে জানতে চাওয়া হয়েছে যে নিউ রেজাল্টস। ওকে, বোঝা গেছে? কারণ অবশ্যই এটা আমরা চাই না, আমরা প্রসেসটা দেখতে চাই যে তুমি বোঝো কিনা, কিন্তু তার মানে ইচ্ছা করে ভুল করলেও না, কারণ কেউ কেউ আছে কি ওই পরীক্ষায় পাওয়া যায় যে কিছু ছাত্র পরীক্ষায় পারে না, তো একটা প্রশ্ন নিয়ে এসে ইচ্ছা মতন মনের মাধুরী মিশে সম্পূর্ণ আনসার করে, তখন এজ এ টিচার আমার তারে তখন কিন্তু 10 দিতেই হয়, সে 10 মার্ক যদি থাকে। তাহলে তুমি যদি এটা না দাও তাহলে তোমাকে তো আমি প্রসেসের জন্য 10 দিয়ে দিতে পারি না। হ্যাঁ, আই ক্যান প্রবাবলি যে তুমি ফুল প্রসেসটা ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় এরর আছে, তাহলে নিশ্চয়ই আমাকে কিছু কাটতে হবে। সো এটা হচ্ছে আমাদের জেনারেল রোটেশন ম্যাট্রিক্স। এবার আসো আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে কি যে মিরর রিফ্লেকশন। তাহলে মিরর আমরা 2D তেও করছিলাম, মিরর আমরা 3D তেও করব, ঠিক আছে। তাহলে যদি লাগে বেসিক আমরা এবার 2D তে মিরর করছিলাম এক্সিস এর সাপেক্ষে, ঠিক আছে। আমার পার্টিসিপেন্টসরা কই, আসলে আদৌ আছে নাকি, শুনতেছো তোমরা? Yes, জি sir. স্যার। ধরো আমার পার্টিসিপেন্টস লিস্টটারে পাশে রাখি, নাহলে আমি মনে হয় যে অন্ধকারে কথা বলছি। এটা চলে যায় নাকি, না এবার আছে। তাহলে এবার আমরা 3D তে যদি মিরর করি, 3D তে মিরর হয় কোন একটা প্রিন্সিপাল প্লেনের সাপেক্ষে। তাহলে এক্স ওয়াই সাপেক্ষে যদি মিরর করি, ঠিক আছে, ধরো এক্স ওয়াই প্লেনটা আমার একটা মিরর, ঠিক আছে। তাহলে কোন একটা বিন্দু যদি থাকে পি এক্স ওয়াই জেড, ঠিক আছে, যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই জেড, তাহলে তার মিরর পয়েন্টটা কত হবে কেউ বলো তো? না, আমি লিখা যাচ্ছে এনিওয়ান, এক্স ওয়াই জেড যদি কোনো একটা বিন্দু হয় আর এক্স ওয়াই প্লেনটা যদি তার মিরর হয়, তাহলে তার মিরর পয়েন্টটা আসলে কত? এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস জেড। এক্স ওয়াই মাইনাস জেড, ভেরি গুড। কারণ কি মিররে আমরা কি মিররের সামনে দাঁড়াইলে আমি যতদূর সামনে থাকি ততদূর পিছনে দেখা যায়, তাহলে এক্স ওয়াই প্লেনের যেহেতু এটা, তাহলে জেড বিন্দুটা শুধু পিছনে চলে যাবে, তাহলে বাকি এক্স ওয়াই তো সোজা সোজাই থাকবে। তাহলে এটাই সিম্পল আইডিয়া। তাহলে মিররে এটুকুই, তাহলে বাকি যে কোনো প্লেনের সাপেক্ষে করলে কি হবে? তাহলে এখানে যদি আমরা জাস্ট এক্স জেড প্লেনের সাপেক্ষে করি তাহলে ওয়াই বিন্দুটা নেগেটিভ হবে, ঠিক আছে। যদি এক্স ওয়াই সাপেক্ষে করছি আমরা তখন জেডটা নেগেটিভ হইছে, ঠিক আছে। যদি আমরা ওয়াই জেড এর সাপেক্ষে করি তখন এক্সটা নেগেটিভ হবে। তাইলে মিরর ম্যাট্রিক্সটা কেমন হবে এবার বলতে পারো কেউ, যে আমরা যদি মিরর ট্রান্সফর্ম করতে চাই, ঠিক আছে। যাক আমি বেশি না নেই, আমরা মিরর ম্যাট্রিক্সটা যদি দেখি যে এক্স ওয়াই সাপেক্ষে মিরর করি, তাহলে মিরর ম্যাট্রিক্সটা হবে এরকম। এরকম কেন? কারণ এক্স এর সাথে ভ্যালুগুলো এক্স এর সমানই থাকবে, ওয়াই ওয়াই এর সমানই থাকবে, শুধু জেডটা নেগেটিভ হবে, ফলে এখানে আমাদের -1। আর এটা তো হোমোজেনিয়াস, ফ্যাক্টরটাকে 1 আনার জন্য। তাহলে এম ওয়াই জেড এইটাও মিরর করলে এটা যেহেতু এক্সটা নেগেটিভ হবে, ফলে এটাকে এখানে -1 হবে। আর এম জেড এক্স এটা হচ্ছে ওয়াইটা নেগেটিভ হবে, ফলে তাহলে মিররেও আমরা দেখলাম কি যে 3টা প্রিন্সিপাল এক্সিস এর সাপেক্ষে মিরর করা যায় এবং তার ম্যাট্রিক্স গুলো এরকম। ওকে, তাহলে এটা তো সিম্পল কেস। এখন এটাকে একটু জেনারেল করতে চাই। এখন আমরা জেনারেল করতে চাই মিরর রিফ্লেকশন অ্যাবাউট এ প্লেন, যে কোনো প্লেন, যেহেতু মিরর রিফ্লেকশন করতে গেলে আমাদের প্লেন লাগে, প্রিন্সিপাল প্লেন হতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো প্লেন আমরা বলে দিলাম তার সাপেক্ষে যদি মিরর করা লাগে, ঠিক আছে। তাহলে এখন আসলে যে প্লেনকে আমরা কিভাবে ডিফাইন করব, আমরা এটারও 3D তে শুরুতে আমরা পড়া আছে, প্লেনকে সেভারাল ওয়েতে ডিফাইন করা যায়।
তার মধ্যে তিনটা পয়েন্ট দিয়ে করা যায়, একটা পয়েন্ট একটা ভেক্টর দিয়ে করা যায়, ঠিক আছে, বা একটা পয়েন্ট আরেকটা কি যেন লম্ব ভেক্টর, ঠিক আছে, সেটা দিয়ে করা যায়। একটা পয়েন্ট আর একটা হচ্ছে একটু আগে যেটা বললাম, একটা পয়েন্ট আর একটা ভেক্টর হচ্ছে লাইং অন দা প্লেন, আর একটা হচ্ছে একটা পয়েন্ট অ্যানাদার ভেক্টর পারপেন্ডিকুলার টু দা প্লেন। তো আমরা সেকেন্ড এই লাস্ট যেটা বললাম সেই আইডিয়াটাতে যাব, কারণ সেকেন্ড পারপেন্ডিকুলার প্লেনকে ভেক্টরকে বলা হয় প্লেন নরমাল, ঠিক আছে, এই রিপ্রেজেন্টেশনটা আমাদের জন্য ইজি হবে আর কি। তো এইভাবে যদি নাও থাকে তাহলে ইউ হ্যাভ টু কনভার্ট ইট। এখন কেন এটাতে যাব বা কেন এটা করলে সুবিধা কি হবে, তাহলে আমাদের যেহেতু প্লেনকে সাপেক্ষে আমাকে ইয়া করতে বলা হয়েছে, কি বলে মিরর, অর্থাৎ ধরো যে এবার এরকম একটা প্লেন আছে, আমাদের প্লেনটা এই বিন্দুগামী পি বিন্দুগামী, এবং এই এই প্লেনের উপরে লম্ব, এই লম্বটা কিন্তু এই বিন্দুর উপরে না, পুরা প্লেনের উপরে, প্লেন নরমাল মানে প্লেনের যে কোনো জায়গায় এই ভেক্টরটা একই রকম, ঠিক আছে, প্লেন ভেক্টরটা প্লেনের উপর লম্ব অবস্থানে আছে। তাহলে মানে আপাতত ধরে নিলাম যে প্লেন নরমাল এন এবং একটা পয়েন্ট গিভেন। তাহলে এবার তোমরা কোনো আইডিয়া দিতে পারো যে কিভাবে আমরা বেসিক আমাদের রাইট নাও যে সমস্ত ট্রান্সফরমেশন পড়ছি তার মাধ্যমে এই কাজটা করতে পারি কিভাবে? পয়েন্টকে অরিজিনে নিয়ে গিয়ে তারপর তারপর স্যার প্লেনটাকে কোনো একটা এক্সিস এর সাপেক্ষে আঁকড়া করবো স্যার। স্যার ভেক্টরটাকে স্যার জেড কে মানে ইয়া করা আর কি, অ্যালাইন করার জন্য। হ্যাঁ, তাহলে ভেক্টরটাকে যদি কে বরাবর অ্যালাইন করি তাহলে প্লেনটা কি হবে তখন? তো প্লেন স্যার এক্স ওয়াই প্লেন হয়ে যাবে তখন। প্লেনটা এক্স ওয়াই প্লেনের সমাপতিত হবে, তাই তো? ইয়েস, যদি আমরা প্লেন পয়েন্টটাকে আগে অরিজিনে নিয়ে নিই, আর যদি না নিয়ে এটাকে অ্যালাইন করি তাহলে কিন্তু প্লেনটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল থেকে যাবে। তাহলে আমরা এই জন্য এটাকে নিশ্চিত করব যে পি0 পয়েন্টটা অরিজিনে ট্রান্সলেট করে, ঠিক আছে, যে তাহলে প্লেনটা অবশ্যই মূলবিন্দু গামী অবস্থানে থাকবে আর কি। তাই তো আইডিয়া তো তোমরা বুঝতে পারছো আশা করি কেউ কেউ। হ্যাঁ, আর বাকিরা যদি কিছু কনফিউশন থাকে 3D একটু কল্পনা করা লাগে, অন্যদের যারা একটু বোঝে তাদের সাথে দরকার হলে ডিসকাস করিও, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা তাহলে এটাকে ট্রান্সলেট করে পি বিন্দুটাকে অরিজিনে নিয়ে যাব। তাহলে কি হবে যে প্লেনটা অ্যাজ ইফ যে এটা মূল বিন্দু গামী অবস্থানে থাকবে। তাহলে এইবার যদি আমরা ভেক্টর এন কে জেড বরাবর অ্যালাইন করি তাহলে আসলে বলা যায় যে প্লেনটা অ্যালাইন হবে এক্স ওয়াই এক্সিস বরাবর, সরি এক্স ওয়াই প্লেনের সাথে আর কি। তাহলে সেকেন্ড স্টেজ অ্যালাইন দ্য ভেক্টর কে, অ্যালাইন দ্য ভেক্টর এন উইথ ভেক্টর কে, ঠিক আছে। তাহলে এটা আমি যদি করি তাহলে এটা হয়ে গেল এক্স ওয়াই প্লেন। এখন তাহলে আমরা কি বেসিক ইয়াটা করব, এক্স ওয়াই প্লেনের সাপেক্ষে মিরর করব। আমাদের তো এই কি যেন এটাকে স্মাইলিকে মিরর করতে বলা হয়েছে। সো স্মাইলি ইজ এর অবজেক্ট হিয়ার, এনি পয়েন্ট পি কে যদি মিরর করতে লাগে তাহলে সেটাকে মিরর করার লাগলে আমরা এক্স ওয়াই সাপেক্ষে করব। আমরা তো এখানে মিররটা করতেছি না কিন্তু, হোয়ারাজ আমরা একটা মিরর ট্রান্সফরমেশনের জন্য যে ম্যাট্রিক্সটা দরকার সেটা বের করতেছি। তাহলে সেটা করতে গেলে আমাদের ম্যাট্রিক্সটা লাগবে আলটিমেটলি এম এক্স ওয়াই। তো এম এক্স ওয়াই তো একটু আগে ডিফাইন করে আসলাম আমরা, তো সেটা যা লাগবে। তাহলে এম এক্স ওয়াই যদি আমরা করি, শেষ পর্যন্ত কাজটা করি, তাহলে এটা এরকম চেহারা নিবে এবং আগের মতন এই দুইটাকে আমরা ফেরত দিব, ঠিক আছে। তাহলে দেখো এখানেও কিন্তু আমরা এই একটু আগে যেটা রোটেশন করলাম সেটার মতন এন কাজে লাগবে, এবং এই জন্যই কিন্তু আমরা এন কে বানাইছি একটু আগে, যে কোনো জায়গায় যদি কোনো কিছু অ্যালাইন করা লাগে এই ভেক্টরটাকে আমরা অ্যালাইন করে দিয়ে যেন করতে পারি, ঠিক আছে। তাহলে বাকি দুইটা কাজ রিভার্স করছি আর কি, আগের মতন, রিভার্স অফ স্টেপ 2 এন্ড রিভার্স অফ স্টেপ 1। তাহলে এই পাঁচটা ম্যাট্রিক্সের গুণফল কিন্তু হচ্ছে আমাদের মিরর ট্রান্সফর্ম, ঠিক আছে। তো এখানেও কিন্তু এনটাই শুধু কমপ্লেক্স, আর এম এক্স ওয়াই তো দেখলাম ভেরি সিম্পল, শুধু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার থার্ড ভ্যালুটা -1, ঠিক আছে। আর এটা তো খুব সিম্পল, যেই পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টের ফ্যাক্টর গুলোই তো ট্রান্সলেট করব, তাই না? তো এটাও খুব কঠিন না। এবার আসো ফার্দার কম্পোজিশন। ফার্দার কম্পোজিশনের আমি এটাকে কাইন্ড অফ ইয়াতে রাখবো আর কি, শুধু আমি প্রবলেমটা ইয়া করব, আমি অন্য টপিকে যাব, কারণ একই রকম জিনিস আছে পরবর্তীতে। এটাকে আইডিয়াটা হচ্ছে সে, এবার ধরো যে তোমার তিনটা বিন্দু আছে P1 P2 P3, ঠিক আছে। এখানে প্রশ্নটা হচ্ছে যে P1 কে অরিজিনে যেন যায়, ঠিক আছে, এমন ভাবে একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্স বের করো আর কি
যেন P1 অরিজিনে থাকে, P1 P2 জেড এক্সিস বরাবর থাকে, আর P1 P3 ওয়াই জেড প্লেনে থাকে। অর্থাৎ প্রশ্নটা কি যে এইটা তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টকে যদি আমরা এরকম কানেকশন কল্পনা করি, তাহলে এমন একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে হবে যে ট্রান্সফরমেশনটা কি করে P1 কে অরিজিনে সেট করে রাখে, P2 কে P1 P2 এই লাইনটাকে জেড এক্সিস বরাবর একদম অ্যালাইন রাখে, আর P1 P3 কে ওয়াই জেড প্লেনে রাখে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে ফাইনাল অবস্থানটা আর কি বোঝানো হচ্ছে 3D তে কাইন্ড অফ। তাহলে সেটাকে আসলে কিভাবে করতে পারি? তাহলে আইডিয়াটা হচ্ছে যে প্রথম কথা, যদি আমরা P1 কে অরিজিনে আনতে চাই, তাহলে একটা সিম্পল ট্রান্সলেশন লাগবে। P1 কে ট্রান্সলেট যদি করি মাইনাস পরিমাণ, ঠিক আছে, তাহলে এটা অরিজিনে চলে আসবে। এখন বাকিটা কিভাবে করতে পারি? এটা তো অরিজিনে চলে আসলো, তাই না? এখন আমাদের দরকার হয়েছে যে P1 P2 এটাকে আমাদের জেড এক্সিস বরাবর নিয়ে আসার দরকার। এখন এটাকে কিভাবে আনতে পারি? এটা কিন্তু একটা লাইন, এটাকে তুমি ভেক্টরও কল্পনা করতে পারো, ঠিক আছে। তাহলে ইউ ক্যান ইউজ দ্য অ্যালাইনমেন্ট অ্যাগেইন। অ্যালাইনমেন্ট আছে। হ্যাঁ, ওকে, ইউ ক্যান অ্যাগেইন ডু, কিন্তু সেক্ষেত্রে এটার কি হবে? ঠিক আছে, তোমার তো এটা তো ফুল অবজেক্ট, ঠিক আছে, যে এমন একটা অ্যালাইনমেন্ট দরকার যেটা এটাকে এখানে অ্যালাইন করে এবং এটাকে আবার এখানে সেট করে, ঠিক আছে, মানে ওয়াই জেড প্লেনে রাখে। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি অ্যালাইনমেন্ট যেটা বলছি সেটা লাগবে, কিন্তু এরপরেও আরো কিছু লাগবে। ঠিক আছে, সেটারে আমি একটু ভিজুয়ালি এবার দেখাইতে চেষ্টা করি যে এখন আমাদেরকে কি লাগবে। যে আমরা দেখছি অ্যালাইনমেন্ট যেটা আমরা বের করছিলাম, এটা অ্যাকচুয়ালি দুইটা রোটেশনের কম্বিনেশন। তো এখানে আমাদের দুইটা রোটেশন দিয়ে হবে না, আসলে আরো কিছু রোটেশন দরকার হবে। তো সাম কম্বিনেশন অফ রোটেশনস এটা দরকার। তাহলে সেটা আমরা একটু এখানে দেখতে চাই। তাহলে এইগুলো নিজেরা দেখবা, আমি এগুলো বলবো না, জাস্ট আমি ভিজুয়ালটা দেখাইতে চাই। তাহলে ধরো যে এটা এখানে ছিল, আমরা প্রথমে ট্রান্সলেট করলাম, ট্রান্সলেট করলে এটা এখানে আসছে। ঠিক আছে, এটা মানে এই হলুদটা হচ্ছে পুরনো অবস্থান আর কি, জাস্ট তোমাকে মনে করা রাখার জন্য দেখানো হচ্ছে। তাহলে ট্রান্সলেশনের পরে এটা এখানে চলে আসছে। তাহলে এরপরে আমাদেরকে এটাকে নিয়ে যাইতে হবে কোথায়? ওয়াই জেড প্লেনে। ঠিক আছে, ওয়াই জেড কি বলে, এই যে P1 P2, ইনফ্যাক্ট P1 প্রাইম P2 প্রাইম, যেহেতু একবার ট্রান্সলেট করে ফেলছে আর কি। তাহলে এটাকে আমরা এমন ভাবে রোটেশন করব যেন এটা কোথায় যায়? ওয়াই জেড প্লেনে যায়। তাহলে এটা ওই অ্যালাইনমেন্টের যে ট্রান্সফরমেশন আইডিয়াটা ছিল সেটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেই রোটেশনটা করতে পারি বিভিন্ন ভাবে। সেটা কার সাপেক্ষে করব? ওয়াই এর সাপেক্ষে করতে পারি, এক্স এর সাপেক্ষে করতে পারি। ঠিক আছে, না এক্স এর সাপেক্ষে করলে কেমনে হবে? এক্স এর সাপেক্ষে করলে তো এটা এদিকে এদিক ঘুরবে। এটা ওয়াই এর সাপেক্ষে করতে পারি আর জেড এর সাপেক্ষে করতে পারি সম্ভবত। না, কিন্তু তো থিটা দেখাচ্ছে এক্স এর সাপেক্ষে। কোনটা যে নিচ্ছে এখানে দেখি কি লিখছে। ও রোটেট, হ্যাঁ ওয়াই এর সাপেক্ষে করছে। ঠিক আছে, ওয়াই এর সাপেক্ষে বলতেছে যে রোটেট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস সো দ্যাট P1 P2 লাইজ অন দ্য ওয়াই জেড প্লেন। ঠিক আছে, তাহলে এটাকে কি এই যে P1 P2 লাইনটা ওয়াই জেড প্লেনে, আমি যেই ছবিটা আঁকছি এটাই আর কি, লাইনটা আঁকছি যে ওয়াই জেড প্লেনে নেওয়ার জন্য আমাদেরকে রোটেট করাইতে হবে। এখন রোটেট করাবো কত ডিগ্রি? তো এখানে ধরে নিচ্ছি যে সে অলরেডি এক্স অ্যাক্সিস এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাইলে আমরা রোটেট করাইতেছি তো এদিকে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা করে আছে হচ্ছে এটা। তো এটা আমাদের অ্যাজাম্পশন, আমরা থিটা ওইখানে ধরছি কেন, এইদিকে ধরলেও হয়তো ডাজন্ট ম্যাটার, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এটা শুধু বোঝানোর জন্য আমি ধরছি আর কি। ঠিক আছে, তাহলে এখানে এটাকে রোটেট করে এখানে নিয়ে গেলাম, এটা গেল সেকেন্ড স্টেজ। তাহলে এখন রোটেট করার ফলে এটা কিন্তু আমরা নিশ্চিত হইলাম যে এটা এখান থেকে রোটেট হয়ে এটা ওয়াই জেড প্লেনে আসছে। তার মানে এটা এখন ওয়াই জেড প্লেনে আছে, কিন্তু এটা কোথায় আছে জানি না। ঠিক আছে, এটা তো এরা তো একই একই প্লেনে ছিল এরকম কোনো কথা বলে দেয় নাই। ঠিক আছে, যে এটা গেলেই ওইটা ওইখানে চলে যাবে, ওয়াই জেড প্লেনে যাবে, এটা কিন্তু শিওর না। তো না থাকে থাকুক, এটা যেখানে থাকে থাকুক। ঠিক আছে, তাহলে এটা তো আমরা নিশ্চিত হয়েছি যে এটা ওয়াই জেড প্লেনে আছে। তাহলে এইবার আমরা এক্স এর সাপেক্ষে একটা রোটেশন করাইতে পারি ফাই অ্যাঙ্গেল, যে যদি এটা ফাই অ্যাঙ্গেল করে থাকে। ঠিক আছে, তাহলে এটা ফাই অ্যাঙ্গেল করবো এক্স এর সাপেক্ষে, এই দিকে আর কি। ঠিক আছে, তাহলে এদিকে রোটেট করালাম একটা, তাহলে এটা এখন কোথায় চলে আসবে? জেড এক্সিস বরাবর চলে আসবে এক্স্যাক্টলি। ঠিক
ঠিক আছে, যে এই ফাই অ্যাঙ্গেলটা সে জেড এর সাপেক্ষে জেড এর সাথেই করে আছে, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলই কিন্তু আমরা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করলে বের করতে পারবো। ইনফ্যাক্ট অ্যাঙ্গেল গুলো না বের করে আমরা সাইন অফ অ্যাঙ্গেল, কজ অফ অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবো আরো সহজে। অ্যাঙ্গেল গুলোও তো করতে পারবোই আর কি, যেহেতু এখানে ট্রিগোনোমেট্রি ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, কারণ এটা অরিজিনালি যা যা দেওয়া ছিল সেখান থেকে আমরা একটার পর একটা স্টেপ করে যাচ্ছি। যাই হোক, এখানে আমরা এটাকে কি বললাম, এক্স এর সাপেক্ষে রোটেট করলাম। তাহলে কথা হলো প্রথমে একটা ওয়াই এর সাপেক্ষে রোটেট করছি, পরে রোটেট করতেছি এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এটা এবার এক্স এর সাপেক্ষে রোটেট করলে কি হলো, যে এটা এখানে অ্যালাইন হইলো। ঠিক আছে, অর্থাৎ এই বিন্দুটা এখানে চলে আসছে, হলুদের ইয়েটা, বাট এই লাইনটা কিন্তু এখানে কি বলে এখানে আসছে। ঠিক আছে, এইটা যেটা এখানে ছিল, এবং এটা এখন যেটাকে যদি আমরা বলি যে এইটা কাইন্ড অফ, এটা কিন্তু প্লেনে নাই, এই ওয়াই জেড প্লেনে নাই, এইটা প্লেনে আছে এবং এক্স্যাক্টলি মানে এটা একটু বাঁকা হয়ে আছে আর কি, এই লাইনটা। ঠিক আছে, যে মানে বাঁকা হয়ে আছে বলতে থাকতে পারে, জেনারেল কেস তো, এটা থাকতে পারে, এটা ওয়াই জেড প্লেনে চলেও যেতে পারে, নাও যেতে পারে। ঠিক আছে, তো ধরে নিলাম যে সে আপাতত বাঁকা হয়ে আছে, এটা ঠিক আছে, লাইনে চলে আসছে, বাট এটা এখনো ওয়াই জেড প্লেনে আসে নাই, সে এখনো এইটার সাথে ওয়াই জেড প্লেনের সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তার তার ছায়াটা দিয়া এই এক্স জেড প্লেনে সেটা দেখাচ্ছি। তাহলে এখন যদি এটার ছায়াটা এখানে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এটাকে আবার এখন এদিকে রোটেট করাইতে হবে। ঠিক আছে, যেহেতু এটা ওয়াই জেড প্লেনে নেওয়া আমার টার্গেট, তাহলে কার সাপেক্ষে রোটেট করাবো, জেড এর সাপেক্ষে। ঠিক আছে, এইদিকে যেহেতু রোটেট করাবো এই বরাবর, তাহলে জেড এর সাপেক্ষে আলফা ডিগ্রি আমরা রোটেট করাবো, তাহলে রোটেট অ্যাবাউট জেড এক্সিস। ঠিক আছে, তাহলে এখানে সেই আলফাকেও আবার একইভাবে আমরা এটার কি বলে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে আলফার অ্যামাউন্ট বের করা সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে যেটা ফাইনালি আমরা যদি বলি যে এখানে যে কম্পোজিট ট্রান্সফরমেশনটা দরকার, একটা হচ্ছে প্রথমে ট্রান্সলেশন, তারপরে একটা রোটেশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আর একটা রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস, আর একটা রোটেশন অ্যাবাউট কি জেড অ্যাক্সিস। তাহলে তিনটা রোটেশন দরকার এবং একটা ট্রান্সলেশন দরকার, তাহলেই কেবল ওই যেটা আমাদেরকে চাইছে কম্পোজিট ম্যাট্রিক্সটা সেটা বের করা সম্ভব। এইটা এবার আসো, ফাইন্ডিং কম্পোজিট আর অ্যানাদার ওয়ে। এই ইয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, আমাদের কাজে লাগবে ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে। তাহলে আমরা ধরো যে এটাকে এখানে আমার রোটেশন ম্যাট্রিক্স ছিল, তো তো আমরা ধরলাম যে এই যে কম্পোজিট রোটেশন ম্যাট্রিক্স, যেটা তিনটার কম্পোজিট। ঠিক আছে, তিনটা রোটেশন আছে, তাহলে তিনটা রোটেশনকে যদি কম্পোজিট করি, যেই ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটাও একটা রোটেশন ম্যাট্রিক্সই হয়। ঠিক আছে, তো সেই রোটেশন ম্যাট্রিক্সটা ধরে নিলাম যে তার জেনারেল চেহারাটা এরকম, 3/3 ভার্সনটা আপাতত, কারণ এটা যদিও হোমোজিনিয়াস ফর্মে লিখলে 4/4, কিন্তু যেহেতু হোমোজিনিয়াসটা বাদ দিয়ে আপাতত চিন্তা করো, তাহলে সেটা 3/3। তাহলে তার জেনারেল ফর্মটা হচ্ছে এরকম যে R11, R12, R13। ঠিক আছে, অর্থাৎ এটা একটা ভেক্টর, 3D ভেক্টর, এটা একটা 3D ভেক্টর, এটা একটা 3D ভেক্টর। এটা ম্যাট্রিক্স ফর্মে R11 দিয়ে লিখলাম, তাহলে ভেক্টর নোটেশনে সে এটাকে লিখলাম এরকম যে এটা হচ্ছে একটা ভেক্টর, সে এটাকে তুমি R1 ও ধরতে পারো, এটা R1, এটা R2, এটা R3, তিনটা ভেক্টর আর কি। ঠিক আছে, আর এটা ডট এক্স ডট ওয়াই লিখলাম কেন, যেহেতু ভেক্টর R1 তার তিনটা কম্পোনেন্ট আছে, তাহলে এটা ধরে নিতে পারি আমরা কি আপাতত এইভাবে ধরে নিলাম আর কি, যে এটা হচ্ছে তার এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে তার ওয়াই কম্পোনেন্ট, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট R1 ভেক্টরের আর কি, প্রত্যেকটা এখানে 1, এটা 2, এটা 2, যদি এক্স এক্স গুলমাল লাগে এই জন্য তোমাকে ইয়াতে গেলাম। তাহলে যে কোনো অ্যাকচুয়ালি রোটেশন ম্যাট্রিক্স এর কম্পোজিট ম্যাট্রিক্স সেটা একটা রোটেশন ম্যাট্রিক্স, এবং এইটাতে এই যে এরা যেহেতু রোটেশন ম্যাট্রিক্স, তাহলে এটা অবশ্যই এটা কি একটা ইউনিট ভেক্টর হবে। ঠিক আছে, এটা আমরা আগেও বলছি বা দেখাইছিও যে এটাও একটা ইউনিট ভেক্টর হবে, এটাও একটা ইউনিট ভেক্টর হবে, র ওয়াইজ ইউনিট ভেক্টর হবে, ইনফ্যাক্ট কলাম ওয়াইজ ইউনিট ভেক্টর হবে। এবং এই যে এখানে লেখা হয়েছে যে rx.x is the x component of vector rx, যে এটা x কম্পোনেন্ট, এটা y কম্পোনেন্ট, এইভাবে। এখন যেটা ইম্পর্টেন্ট
ধরো যে আমাদের আফটার ট্রান্সলেশন এটা তো অরিজিনে চলে আসছিল, যেহেতু অরিজিনে চলে আসছে তাহলে আমরা যদি P1 প্রাইম এবং P2 প্রাইম এই বরাবর একটা ভেক্টর কল্পনা করি, সেই ভেক্টরটাকে ধরে নিলাম আর জেড, ঠিক আছে, আর জেড। এখন আর কি বলে আমাদের টার্গেট কি, যে আর জেড কে যেন এই ভেক্টর এই বরাবর ইউনিট ভেক্টর, এটা কিন্তু ইউনিট ভেক্টর, ঠিক আছে, এই P1 P2 বরাবর ইউনিট ভেক্টর আর জেড, আর জেড এক্সিস বরাবর ইউনিট ভেক্টরের নাম কি, কে, এই তাই তো। তাহলে আমরা এমন একটা রোটেশন ম্যাট্রিক্স চাইতেছি যে সেটা হচ্ছে আর, সে কি করে যেন আর জেড কে কে বরাবর অ্যালাইন করে, তাই তো। তাহলে আর জেড আসলে কত, তাহলে আর জেড অ্যাকচুয়ালি হচ্ছে কি P1 P2 P2 P1 এই ভেক্টর বাই হচ্ছে কি P2 P1 এই ভেক্টরের মান, সেটাই তো আর জেড, তাই না। আর জেড তো আমাদেরকে ডাইরেক্টলি দেওয়া নাই, এই ইউনিট ভেক্টরটা আমাদের বের করা দরকার, আমাদের দেওয়া আছে পয়েন্ট দুইটা, ইনফ্যাক্ট পয়েন্ট দুইটা দেওয়া ছিল P1 আর P2, সেটাকে ট্রান্সলেট করে আমরা বানাই নিছি P1 প্রাইম আর P2 প্রাইম, সো এই জন্য এখানে প্রাইম লিখছি আর কি, এখানে প্রাইম হবে। তাহলে এটাকে এই জন্য কি বলে, ও এখানে উল্টা লিখছি তো দেখতেছি, P1 P2 হবে, সরি উল্টা, হ্যাঁ P1 P2 হবে, হ্যাঁ P1 P2 যখন আমরা বলবো কিন্তু ভেক্টরটা হবে P2 মাইনাস P1। এনিওয়ে এটা এটা আমি কনফিউজ হচ্ছি কেন, এটা কি হবে P1 P2 তো হবে, হ্যাঁ P1 P2 ভেক্টরটার নাম হবে P1 P2, কিন্তু ক্যালকুলেট করার সময় আসলে P2 মাইনাস P1 হবে, সরি ডিরেকশনটা যদি P1 P2 হয় তাহলে বের করব P2 মাইনাস P1 আর কি, ঠিক আছে। আর যদি P2 P1 লিখি তাহলে P1 মাইনাস P2 হয়ে যাবে, তাহলে উল্টা হয়ে যাবে ডিরেকশন, হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি করতেছি যে আমাদের যেই কম্পোজিট ম্যাট্রিক্সটা চাইতেছে বলতেছি আর, আর কি করে যে এই ভেক্টরটাকে সে কে বরাবর অ্যালাইন করে, যে আর কে যদি ডট দেই, আর ডট মানে ডট মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর কি, যে আর কে যদি আর জেড এর সাথে মাল্টিপ্লাই করি এটা কি হবে, কে হবে, কারণ যেহেতু আমাদের টার্গেট কি, যে এটাকে ঘুরাইয়া এই বরাবর নিয়ে আসা P1 P2 কে, P1 P2 এই বরাবর আসা মানে কি আর জেড যে ইউনিট ভেক্টর সেটা তখন এক্স্যাক্টলি কে এর সমান হবে, তাহলে আমরা সেটাই লিখতেছি কিন্তু যে আর ইন্টু আর জেড সমান কে, ঠিক আছে। তাহলে এটাকে এখন আমরা এবার ঘুরায় লিখতে পারি, যেহেতু আর এর রিমেম্বার আর কিন্তু আননোন, ঠিক আছে, আর আমরা জানি না আপাতত, আর কে কিন্তু বেরই করতে চাইতেছি, তাহলে এটা আর জেডটাকে লিখলাম। তাহলে এখন এটাকে ঘুরায় লিখতে পারি কি, তাহলে আর ট্রান্সপোজ ডট কে সমান হচ্ছে এত আর জেড আর কি, এটা তো আর জেড, ঠিক আছে। এখন আর ট্রান্সপোজ কে এটা কিভাবে হলো, আসলে আর ইনভার্স সমান আর ট্রান্সপোজের সমান, যেহেতু এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স আমরা আগেও বলে আসছি, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা যদি ইনভার্স করছি আর কি, এটাকে আর ইনভার্স দিয়ে গুণ দিছি দুই পাশেই, তাহলে আর ইনভার্স দিয়ে গুণ দেওয়া মানে এটা এই পাশে রয়ে গেল, এটাকে শুধু ডান পাশে লিখছি আর কি, ইচ্ছা করে একটু ডান পাশে লিখছি কারণ বাম পাশে এটা রাখছি। তাহলে এখানে রয়ে গেল আর ট্রান্সপোজ কে, আর ডান পাশে রয়ে গেল আর জেড, এটা আর জেড, ঠিক আছে, এটা পরে গিয়ে আবার লিখছি যদিও। তাহলে এখন যদি এটাকে ভাঙা দেই, তাহলে আর ম্যাট্রিক্সটা তো আমরা ধরেই নিছিলাম যে এটা এরকম, যদিও আননোন কিন্তু আর ম্যাট্রিক্সটাকে এরকম ধরে নিছিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে 0 0 1, কারণ এটা কি ভেক্টর কে, কে ভেক্টর মানে কি, এটাকে যদি ভেক্টর নোটেশনে লিখি, ঠিক আছে, এটা কি ভেক্টর, আমরা যে কোনো ভেক্টরকে কি লিখি, যে এ আই প্লাস বি কে না বি জে প্লাস সি কে, তার মানে কি এটা আই, আমার হাতের লেখা তো মুখে বলতেছি সেটা শুনিও, ঠিক আছে, যে কোনো ভেক্টরকে এইভাবে লিখি, ঠিক আছে। তার মানে কি যে এটা আই কম্পোনেন্ট হচ্ছে এ, জে কম্পোনেন্ট হচ্ছে বি, আর কে কম্পোনেন্ট হচ্ছে সি। এখন এটা হচ্ছে শুধু কে কম্পোনেন্টটাই আছে, তার মানে কি এটার মান হচ্ছে 1, সি এর মান 1, আর বি এর মান 0, আর এ এর মান 0, ঠিক আছে। ভেক্টরটা তাহলে এটা কেবল কে হয়, তাহলে এটাকে আমরা লিখলাম যে 0 0 কে। তাহলে এই ম্যাট্রিক্সটা আর এক্স, হ্যাঁ যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা ছিল এই বরাবর আর এক্স এক্স, আর এক্স ওয়াই, আর এক্স জেড, কিন্তু এটাকে এখানে তো হচ্ছে ট্রান্সপোজ, তাই না, এখানে দেখো এটা কি আসছে, এটা আর এর ট্রান্সপোজ, তাহলে এখন
আর এক্স এক্স, আর এক্স ওয়াই, আর এক্স জেড, এটা কিন্তু এই বরাবর হইছে, ঠিক আছে। আর ওয়াই এক্স, আর ওয়াই, তার মানে এটা কলামে চলে আসছে। এখন দেখো মজার বিষয়টা, যদি আমরা এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি এই পুরো ম্যাট্রিক্সটা দিয়ে, তাহলে প্রথমটা থেকে শুধু এই আর এক্সটাই কি বলে, সরি, আর এক্স ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর ওয়াই ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধু আর জেডটা থাকতেছে যখন এটা দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানে আর জেড এক্স থাকতেছে। তারপর এটা দিয়ে যখন মাল্টিপ্লাই করি তাহলে সেটা থাকতেছে আর জেড ওয়াই। আবার এটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি আর জেড কে। তাহলে এই আর জেড কে সমান দেখা যাচ্ছে কি, এই সেই আমাদের P1 P2 বাই P1 P2, দ্যাট ইজ এটা সেই আর জেড। তার মানে আমাদের যে অরিজিনাল আর জেড যে ধরে নিয়েছিলাম সেই আর জেড এর সমানই এটা, এবং সেজন্য আসলে এই নামগুলো এখানে আর জেড দিয়ে রাখছিলাম আর কি। প্র্যাকটিক্যালি এই নামটা আর জেড না দিয়ে, যে আমি একটু আগে যে R3 দিতে পারতাম, ঠিক আছে, তুমি R3 দিলে তুমি হয়তো একটু তোমার জন্য ইজি হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে R3 আর কি। তাহলে R3 সমান আসলে কি দাঁড়াইলো, আর জেড এর সমান। আর জেড কত, আমরা আর জেড তো বলছি এত, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা একটা আননোন ম্যাট্রিক্স এর R3 পেয়ে গেছি। তাহলে একই ভাবে আমরা যদি এবার এখানে কল্পনা করি যে এটা একটা প্লেন, একই প্লেনে লাইং অবস্থায় আছে, ঠিক আছে। P1 P2 P3 এরা একটা সমতলের উপরে অবস্থান করছে, আর আর যেটা P1 P2 বরাবর একটা জাস্ট ইউনিট ভেক্টর। আর আর এক্স একটা ভেক্টর কল্পনা করছি। এবার ভেক্টরটা দেখো কি বলতেছি, যে এটা হচ্ছে এই সমতলের উপর লম্ব ভেক্টর, ঠিক আছে, আর এক্স ভেক্টরটা। তাহলে সমতলের উপর এই লম্ব ভেক্টরটা আমরা কিভাবে পেতে পারি, হচ্ছে কি, যে P1 P2 এবং P1 P3 এই দুইটাকে যদি আমরা ক্রস করি, ঠিক আছে, তার ক্রস প্রোডাক্ট থেকে কি পেতে পারি, আর এক্স পেতে পারি, ঠিক আছে, তাই না। দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কি হয়, তার উপর লম্ব ভেক্টর পাওয়া যায়। তাহলে সেটাকে যদি আমরা ধরে নেই যে আর এক্স, ঠিক আছে, সেই ভেক্টরটাকে আর এক্স, তাহলে আগের মতনই আমরা যদি বলি যে আমাদের যে টার্গেট ছিল, সেই টার্গেট আসলে কি ছিল, যে এই ভেক্টরটাকে যদি এখানে নিয়ে আসে জেড বরাবর হয়, তাহলে আসলে আর এক্সটা কোন বরাবর যাবে, কেউ বলতে পারো। আমাদের টার্গেট ছিল কিন্তু যে P1 P2 এই বরাবর আসবে, ঠিক আছে, আর P1 P3 এই ইয়াতে থাকবে, কি বলে ওয়াই জেড প্লেনে থাকবে। তাহলে যদি আফটার এই ট্রান্সফরমেশন আর ম্যাট্রিক্সটা সেই কাজটা করে দেয়, তাহলে সেই অবস্থায় আর এক্স ভেক্টরটা কোন বরাবর যাবে, এক্স অক্ষ বরাবর। এক্স অ্যাক্সিস। এক্স অক্ষ বরাবর। কারণ এটা যেহেতু লম্ব, তাহলে আমরা তখন বলতে পারি কি, যে এই প্লেনটা তখন ওয়াই জেড প্লেনের উপর সমান্তরাল হয়ে গেছে, তাই না, ওয়াই জেড প্লেনের উপর সমাপতিত হয়ে গেছে। তাহলে আমরা তখন আর এক্স ভেক্টরটাকে বলতে পারি যে এটা এক্স এক্সিস বরাবর হয়ে গেছে। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা এখন লিখতে পারি যে আর ডট আর জেড, ঠিক আছে, সমান হচ্ছে আই, এটা লিখতে পারি। আর হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স, আর আর জেড, সরি আর এক্স, সরি এটা আর এক্স, যে আর ডট আর এক্স সমান হচ্ছে আই। তাহলে আর এক্স সমান কি, আর এক্স হচ্ছে P1 P2 যেই ভেক্টর ক্রস P1 P3 সেই ভেক্টরের ক্রস প্রোডাক্ট আর কি। তো সাথে এটার মান দিয়ে আবার ভাগ, কারণ নাহলে এটা ইউনিট ভেক্টর হবে না, এটা ইউনিট ভেক্টর আবার, ঠিক আছে। তাহলে এটাই লিখছি যে P1 প্রাইম P3 প্রাইম ক্রস, ও সরি এখানে এটা আবার ইয়ে আছে, উল্টা আছে। হ্যাঁ, এটা উল্টা হচ্ছে কেন, কারণ আমরা যদি এটাকে ক্রস করি তাহলে আসলে ভেক্টরের ডিরেকশন এদিকে হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু আমরা তো জানো তাই না, যে একটা দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি এই দুইটা হয় ভেক্টর, এটা ধরো যে একটা ভেক্টর V1, এটা একটা ভেক্টর V2, ঠিক আছে। আমি যদি V1 ক্রস V2 লিখি তাহলে এটা পাবো উপরের দিকে লম্ব ভেক্টরটা, আর যদি V2 ক্রস V1 লিখি তখন ভেক্টরটার ডিরেকশন পাবো কি, নিচের দিকে। তাহলে আমাদের এই ছবিতে দেখো যে আমাদের আসলে ভেক্টরটা দরকার আসলে নিচের দিকে টাইপের, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা উল্টা লিখছি আর কি, যে P1 P3 ক্রস হচ্ছে P1 P2 বাই হচ্ছে P1 P3 ক্রস P1 P2 এর মান। তাহলে এটাকে নাম দিছি আমরা Rx, ঠিক আছে, আর x। তাহলে R ইনটু Rx সমান I। তাহলে এটাকে আগের মতনই আমরা লিখতে পারি যে R ট্রান্সপোজ ডট I সমান হচ্ছে সেই Rx, ঠিক আছে। আর R ট্রান্সপোজ কি, তাহলে R ট্রান্সপোজ এর মধ্যে আমরা এটাকে আমি আবারও আগের মতন 1 দিয়ে লিখি, এটা 1, এটা 1, এটা 1, এটা 2, এটা 2, এটা 2, তাহলে নাহলে কনফিউজ হবে না আর কি, তাহলে আবার কেউ কনফিউজ হতে পারে। এটা 3 ধরে নিলাম যে এইগুলো এরকম ছিল আর কি। তাহলে এরকম আর ম্যাট্রিক্সটা এরকম,
তাহলে এখন আসো আই ভেক্টরটা কিরকম, তাহলে আই ভেক্টরটা হচ্ছে 1 0 0। তাহলে এবার যদি আবার গুণ করি তাহলে এখান থেকে যাবে আমার শুধু r1 এক্সট্রা, ঠিক আছে, তারপরে r1 y আর r1, হ্যাঁ এটা তো লিখতে দিচ্ছে না এখানে, কি হলো ওখানে গেলে আমার ইয়া চলে আসে, যাক তোমরা বুঝতে পারছো যে r1 z। তাহলে আলটিমেটলি যে আমরা বলতে পারি কি যে ওই r1 ম্যাট্রিক্সটা সমান হচ্ছে আসলে আমাদের যেই rx, সরি r1 ভেক্টরটা সমান হচ্ছে rx ভেক্টরের সমান, ঠিক আছে। ম্যাট্রিক্সের r1 ভেক্টরটা আমাদের যে এখানে কল্পিত rx ভেক্টর তার সমান। তো আমরা এই জন্য এই নোটেশনটা ইচ্ছা করে চেঞ্জ করছি তোমাদের বোঝার জন্য, কিন্তু আসলে আমি স্লাইডে প্রথমে যেটা বানায় রাখছিলাম সেটা rx এর সমান ইচ্ছা করেই বানায় রাখছি আর কি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের কাজ সারা হয়ে গেল। তাহলে এখন যদি তাই হয় এখান থেকে আমাদের আর কি করছে যে এইটাকে এক্স বরাবর নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে জেড বরাবর নিয়ে গেছে। এখন যদি আমাদের বাকি আরেকটা কম্পোনেন্ট তো ম্যাট্রিক্সের দরকার, ম্যাট্রিক্সটা তো সম্পূর্ণ পাওয়া হয় নাই, তাহলে এবার সেটা আমরা কিভাবে পাবো, ম্যাট্রিক্সটা কম্পোজিট ম্যাট্রিক্সের ভ্যালুটা আমাদের কিন্তু আমরা ভিজুয়ালি দেখতেছি যে আমাদের কাজ সারা হয়ে গেছে, কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে তো আননোন রয়ে গেছে। তাহলে আমরা সেটাকে এখানে দেখো কি রকম করে ধরছি যে এখানে আর এক্স তো এটা এদিকে তো আর জেড, ঠিক আছে, এদিকে হচ্ছে কি আর এক্স, এখানে একটা ভেক্টর আছে কল্পিত ভেক্টর যেটা আসলে কি যে আর জেড এবং আর এক্স এই দুইটার উপরেই লম্ব, ঠিক আছে, দুইটার উপরেই লম্ব, সেটা হচ্ছে কি আর ওয়াই, ঠিক আছে। এটা এখানে 3D তে হয়তো আঁকা সুন্দর হয় নাই আর কি, ঠিক আছে। ধরো যে এখানে যে ভেক্টরটা ছিল আর জেড, আর যে আর এক্স যেটা ভেক্টর তার উপরে আবার লম্ব সেটা হচ্ছে কি আর ওয়াই, ঠিক আছে। তাহলে সেটা সেই লম্ব ভেক্টরটা তাহলে আমরা কিভাবে পেতে পারি, হ্যাঁ? তাহলে এটা একটা যেহেতু ভেক্টর, এটা একটা ইউনিট এটা একটু ভেক্টর, এটা একটা, তাহলে এই দুইটা ইউনিট ভেক্টরকে যদি ক্রস কষ্ট করলে আমরা হ্যাঁ আবার এই দুইটা ভেক্টরের উপরে লম্ব ভেক্টর পেতে পারি আর ওয়াই। তাহলে সেটা, তাহলে এখন সেটা যদি পেতে পারি তাহলে আমাদের আর ম্যাট্রিক্সটা যেহেতু আর এক্স কে এক্স এক্সিস বরাবর নিয়ে যায় এবং আর জেড কে ওয়াই এক্সিস বরাবর নিয়ে যায়, তাহলে আর জেড আর এক্স আর আর ওয়াই এই তিনটা আসলে কি এটা একটা আবার এরাও কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয়ে গেছে, এরা পরস্পরের উপর লম্ব। কারণ একটু আগে দেখছিলাম কি যে আর জেড ওই প্লেনের উপরে, তাই না, আমাদের আর জেড হচ্ছে এই প্লেনের উপরে লাইং, আর আর এক্স হচ্ছে প্লেনের উপরে লম্ব। তাহলে আর জেড এর উপরে আসলে আর এক্স লম্ব, আবার আর এক্স আর ওয়াই আর জেড দুইটার উপরে লম্ব আমরা বের করলাম আর ওয়াই, ঠিক আছে। তাহলে আসলে কি এরা তিনজনেই অ্যাকচুয়ালি একে অপরের উপর লম্ব এবং এরা অ্যাকচুয়ালি একটা কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। তাহলে তাই যদি হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদের আর ম্যাট্রিক্স যদি আর এক্স কে এক্স বরাবর নিয়ে যায়, আর জেড কে জেড এক্সিস বরাবর নিয়ে যায়, তাহলে সার্টেনলি আর ওয়াই অবশ্যই তাহলে কি জে এক্সিস বরাবর যায়, বা মানে জে ভেক্টর সমান হয় বা ওয়াই এক্সিস বরাবর হয় আর কি। তাহলে সেটাকে এখানে লেখা হয়েছে যে তাহলে আর অ্যালায়েন্স আর জেড আর এক্স, ঠিক আছে, আর জেড আর এক্স ধরে নিলাম হচ্ছে আর ওয়াই, তাহলে আর সমান আর ওয়াই সমান হচ্ছে জে, ঠিক আছে, ভেক্টর জে আর কি, আর ডট এটা হচ্ছে ভেক্টর লিখতে পারো ভেক্টর নোটেশন। তাহলে একইভাবে তাহলে যদি আমরা লিখি এইগুলোকে যদি আমরা ভাঙা দেই তাহলে দেখা যাচ্ছে যে এটাকে যদি আর টু নাম দেই আর কি, এগুলোকে টু নাম দেই এটাকে শুধু, তাহলে এখান থেকে আর টুটা পেরিয়ে আসবে আর কি, ঠিক আছে। তাহলে আর টু সমান দেখা যাচ্ছে যে এখানে যে আমাদের ভেক্টর কল্পনা করছি আর ওয়াই, তাহলে আর ওয়াই এর সমান, এবং তাহলে আর ওয়াই আসলে কি আর জেড এবং আর এক্স এর ক্রস প্রোডাক্ট। আর এরা যেহেতু ইউনিট ভেক্টর এদেরকে মান দিয়ে ভাগ দেওয়ার আর দরকার নেই, দুইটা ভেক্টরের যদি ইউনিট হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্টও ইউনিটি হয়, ঠিক আছে। তাহলে এইভাবেও আমরা কিন্তু কম্পোজিট আর্টটা পেয়ে যেতে পারি এই প্রবলেমের ক্ষেত্রে। তাহলে এখানে কিন্তু দুইটা ওয়েতে দেখানো হইলো, ঠিক আছে। তো এই সেকেন্ড ওয়েটা আমাদের জন্য অনেক সময় সহজ ইউনিট, তাহলে মানে সলিউশনটা দেখো তাহলে কি হলো যে তোমার তিনটা ইউনিট ভেক্টর আর ম্যাট্রিক্সটাতে কি আসলে আছে, আর ম্যাট্রিক্সটাতে আমরা যেটা বলছি যে কোথায় যেন লিখলাম শেষ পর্যন্ত যে এটাকে এখান থেকে ক্লিয়ার করি যে আর ম্যাট্রিক্সটাকে তো এরকম ধরে নিয়েছিলাম, তো তোমার সহজের জন্য আবার 1 2 দিয়ে লিখি, এটা 1 এটা 1 1 এটা 2 এটা 2 এটা 2 এটা 3
এটা 3, এটা 3। তাহলে ফাইনালি আমরা কি বের করলাম যে R1 সমান আসলে কি, R1 সমান হচ্ছে Rx, এটাই বের করলাম। ও এটা আবার কই থেকে এসে জ্বালায়, তাহলে আবার Rx আসলে কি, Rx তো আমাদের সমান, আমরা আবার জানি যে Rx হচ্ছে P1 প্রাইম P2 প্রাইম, এই ভেক্টরটা ভাগ হচ্ছে P1 P2 প্রাইম এই ভেক্টরের মান। তাহলে P1 P2 তো তোমার দেওয়া ছিল, তাহলে P1 প্রাইম P2 প্রাইমও বের করা যেত বাই জাস্ট ট্রান্সলেশন করে। তাহলে ট্রান্সলেশন করে সেটা যদি পেয়ে যায়, তাহলে সেখান থেকে ভেক্টর যদি তুমি ট্রান্সলেশন নাও করে নাও, তাহলে ও ভেক্টরটা সেমই থাকে, কারণ ভেক্টর আফটার ট্রান্সলেশন বিফোর ট্রান্সলেশন, ট্রান্সলেশন কোনো ভেক্টরকে তার মানেরও চেঞ্জ করে না, তার ডিরেকশনেরও চেঞ্জ করে না, ঠিক আছে। তো সেখান থেকেও ডাইরেক্টলিও বের করা সম্ভব চাইলে আর কি। তাহলে এখান থেকে R1 আমরা দেখা যাবে যে R1 আসলে Rx এর সমান, আর R2 সমান কি, R2 পাওয়া গেছে Ry এর সমান, ঠিক আছে। আর R3 পাওয়া গেছে কত, Rz এর সমান, ঠিক আছে। তাহলে এটা উল্টা বলছি, এটা হচ্ছে Rz, প্রথমে ভুল বলতেছি আমি, তাই না, এটা Rz প্রথমটা যেটা ছিল, যে সেটা থেকে তাহলে তুমি R3 পাবা। তাহলে প্রথমে আসলে R3 আমরা পেয়ে যাব, তারপরে সেখান থেকে তার উপরে ওই দুইটা P1 P2 থেকে ক্রস প্রোডাক্ট করে Rx পাবো, সেখান থেকে তাহলে R1 পেয়ে গেছি, আর এই দুইটার আবার ক্রস প্রোডাক্ট করলে Ry পাবো, সেটাই আসলে R2 হিসেবে ব্যবহৃত হবে। সো এটা আসলে সহজ পদ্ধতি আর কি। তোমার যদি পয়েন্টস গুলো দেওয়া থাকে না, তোমার যে প্রবলেম দেওয়া ছিল, এটা আবার মুছাইতে হবে। ওই এখান থেকে তাহলে সিম্পলি আমরা এই পয়েন্টস গুলো থেকে সিম্পলি আমাদের ভেক্টর নোটেশন দিয়ে ওই কম্পোজিট ম্যাট্রিক্সটা বানায় ফেলতে পারবো। আজকে এখানে শেষ করতে হবে মনে হচ্ছে, কয়টা বাজে, আমি তো 15 মিনিট লেটে শুরু করছিলাম অবশ্য, মানে বক বক করতে চলে গেছিল আর কি। 15 মিনিট, এখন বাজে কয়টা, না আমি একটু সময় নেই, এটাকে ক্লু দেওয়া যায় আর কি। এটা এখানে শেষ করছি, ঠিক আছে। তাহলে এটাকে তোমরা রিয়েল প্রবলেম হয়তো প্র্যাকটিস করবা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বইয়ের কিছু উদাহরণ হয়তো তোমরা সলভ করবা। এই যে যেরকম এখানে একটা প্রবলেম দিয়ে দিচ্ছি যে সে কনসিডার এ পলিগন উইথ পয়েন্টস এত এত এত, ফাইন্ড দ্য কম্পোজিট ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, প্লেস দ্য পলিগন ইন, এটা মানে এই প্রবলেমটাই শুধু নিউমারিক্যাল ভ্যালু দিয়ে দিছি আর কি, ঠিক আছে। তাহলে পরীক্ষায় হয়তো এরকম কিন্তু উদাহরণগুলো থাকবে নিউমারিক্যাল, সেই উদাহরণগুলো থেকে তোমাকে প্রবলেমটাকে সলভ করতে হবে। এখানে নিউমারিক্যালটাকে দিয়ে এত ডাইরেক্টলি সলভ করি নাই, আইডিয়া জেনারেলি করছি, সেটাকেই তোমার অ্যাপ্লাই করা। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, আর আর নাহলে পরেও করতে পারো, আমি জাস্ট একটু ক্লু দিয়ে সামনের টপিকসটা আমরা কি পড়াবো অল্প একটু জাস্ট মনে করাই দিই আর কি, কারণ এটা বেশি না। নেক্সট আমরা যেটা পড়তে চাই সেটার আমরা যদি হেডিং দেখি, সেটাকে বলছি হচ্ছে 3D ভিউইং, ঠিক আছে। আমি 5 to 7 মিনিটস টাইম নিব আমাদের। তাহলে 3D ভিউইং পড়তে চাচ্ছি আমরা এবার। দেখো এখানে আমরা কি বলছি যে 3D ভিউ অফ এ সিন ইজ অ্যানালগাস টু ফটোগ্রাফিং। তোমরা তো নিশ্চয়ই ছবি তোলো আজকাল সবাই নিশ্চয়ই, তাই না, আজকাল তো ক্যামেরা সবার হাতে হাতে। তো ছবি তোলার সাথে সম্পর্কিত কাইন্ড অফ ভিউইং কে আমরা যদি বলি, তাহলে কিভাবে সম্পর্কিত, তাহলে এখানে গ্রাফিক্সে ছবি তোলা কিভাবে আসলো। তাহলে এখানে ছবি যখন তুলি আমরা, সেটাকে বুঝতে চেষ্টা করো যে ধরো যে আমরা আমাদের কিন্তু মডেলিং ট্রান্সফরমেশন মানে 3D ট্রান্সফরমেশন শেষ করে ফেললাম, ঠিক আছে, তার মানে মডেলিং ট্রান্সফরমেশন শেষ। তাহলে মডেলিং ট্রান্সফরমেশন দিয়ে আসলে কি করি, আমরা যে কোনো একটা অবজেক্টকে তার অবজেক্ট কোঅর্ডিনেট থেকে ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে প্লেস করি। তার মানে আমি যদি এটাকে আগেও উদাহরণ দিয়েছিলাম, অ্যাজ ইফ যে তোমার ধরো যে একটা চেয়ার বানাইছো, চেয়ার যখন বানাইছো কার্পেন্টারের ঘরে, সে তখন ফিট দিয়ে মাইপা যে একটা চেয়ার বানাই দিছে যে 3 ফিট বাই এত ফিট বাই এত ফিট সামথিং, কিন্তু এটা সেখানে চেয়ার বানাইছে, সেই চেয়ারটাকে তুমি এই না তোমার ঘরে কোথাও রাখছো, তাহলে ঘরের তুমি হয়তো কর্নার, কোনো একটা কর্নার পয়েন্টকে আমরা তখন ওয়ার্ল্ড কোঅর্ডিনেট চিন্তা করতে পারি, ঠিক আছে। তাহলে সেই কর্নারের সাপেক্ষে তুমি হয়তো চেয়ারটাকে কোনো একটা জায়গায় প্লেস করছো, যে এক্স এক্সিসে এদিকে বা ওয়াই এক্সিসে এদিকে, জেড এক্সিসে এই পরিমাণ দূরে দূরে আছে। তো এরকম হয়তো চেয়ার রাখছো, টেবিল রাখছো, তোমার এই রাখছো সেই রাখছো, এইভাবে একটা ঘর সাজাইলা।
এখন তুমি একটা ঘরের ছবি তুলতে চাও, তাহলে ছবি তুলবা কি, যে ছবিটা তুমি এখন ঘরের বিভিন্ন কোণায় দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে পারো। তাহলে একটা ক্যামেরা নিচ্ছ, ক্যামেরাটাকে ঘরের যে কোনো জায়গায় পজিশন করতে পারো। তাহলে সেই পজিশনের উপরেই কিন্তু নির্ভর করবে তোমার আলটিমেট ছবিটা কেমন হবে। অর্থাৎ আমি যদি সে তোমার সামনে দাঁড়ায় থাকতাম, তাহলে তোমার সামনে ফেস করে আমি একটা ছবি তুলতে পারি, আমি ঘরের দিকে তোমার দিকে উল্টো হয়ে উল্টো দিকের ছবিও তুলতে পারি। তো ক্যামেরাটা এক্স্যাক্টলি সেম পজিশনে রেখেই, তাহলে এখানে ক্যামেরার পজিশন একটা বিষয় আছে, ঠিক আছে, নিড টু ডিসাইড দ্য ক্যামেরা ওরিয়েন্টেশন একটা বিষয় আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে সেটাই দেখানো হচ্ছে যে এখানে একটা ঘর বানাইছি, ঘরটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে হয়তো আছে, অর্থাৎ অবজেক্ট কোঅর্ডিনেট থেকে আমরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে শিফট করে চলে আসলাম, মডেলিং ট্রান্সফরমেশন হয়ে গেল, এবং সেই ট্রান্সফরমেশনের মাধ্যমে একটা অবজেক্টকে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে প্লেস করে ফেলছি, ঠিক আছে। এখন এটাকে ছবি তুলতে চাই, গ্রাফিক সিস্টেমে তো আলটিমেটলি কি ফাইনাল আউটপুট কিন্তু আমাদের কম্পিউটার জেনারেটেড ইমেজ, তার মানে ছবিটা তুলতে চাই। তাহলে ছবি তুলতে গেলে যে আমাদের ভার্চুয়াল ক্যামেরাটা কোথায় আছে সেটাকে আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। তাহলে সেটা শুধু বললে তাহলে আমরা একটা পজিশন, তাহলে সেটা শুধু পজিশন বললেই হবে না। ধরলাম যে ভার্চুয়াল ক্যামেরাটা হয়তো বললাম যে তার সেন্টারটা এই জায়গায়, এখন এইখানে সেন্টার করে ক্যামেরা হয়তো এদিকেও তাকায় থাকতে পারতো, তো তাই না, বা ক্যামেরা এদিকে লুক করে থাকতে পারতো। তাহলে কোন দিকে লুক করে আছে সেটাকে বোঝাবো কিভাবে? তাহলে সেটা বোঝানোর জন্য আসলে কি করা হয়, যে এখানে ক্যামেরার পজিশন বলা হয়, সাথে সাথে বলা হয় ক্যামেরার ওভারঅল ওরিয়েন্টেশন, সেটা আমরা পরে দেখবো যে কিভাবে সেটা বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে যে দেখো ছবিতে দেখানো হচ্ছে যে আলটিমেটলি কি হয়, যে এইখানে যে পজিশনটা বলছি সেখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম দাঁড় করানো হয়, ঠিক আছে। এখানেও একটা কোঅর্ডিনেট সিস্টেম দাঁড় হয়ে যায়। তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমটার একটা নাম আছে, সেই কোঅর্ডিনেট সিস্টেমটার নাম হচ্ছে ভিউ কোঅর্ডিনেট সিস্টেম। যে ক্যামেরাটা যেখানে আছে যে সেটা আসলে যে ভিউ কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আসলে যে ক্যামেরা অ্যানালজির সাথে এবার মিলাই, যখন আমরা তাহলে ক্যামেরাটাকে প্লেস করলাম এবং সে ক্যামেরাটাকে সিনের দিকে আমরা লুক করে প্লেস করলাম, যেই সিনের ক্যাপচার করতে চাই। এখন সিন তো একটা হিউজ, ধরো যে ক্যামেরা দিয়ে কি আমরা সব ওয়ার্ল্ডকে সম্পূর্ণকে ক্যাপচার করতে পারি? যে কোনো ক্যামেরায়, রিয়েল ক্যামেরা দিয়েও কি পারি? হ্যাঁ, 360 ডিগ্রি ক্যামেরা হয়তো আজকাল আছে, সেগুলো দিয়ে আমরা পারি চারপাশ সবটুকু, কিন্তু আমরা জেনারেল নর্মাল ক্যামেরা চিন্তা করতেছি, ঠিক আছে। তাহলে সেখানে যে আসলে কি হয়, যে আমরা নর্মাল যে সমস্ত ক্যামেরা থাকে সেখানে হয় কি, যে ক্যামেরার সামবডিজ তার মাইক অন আছে, সেখানে কি থাকে যে ক্যামেরার একটা উইন্ডো থাকে, ঠিক আছে, যেখান দিয়ে লাইটটা ঢুকে এবং কি বলে বা অ্যাপারচার বলে আর কি ক্যামেরার, ঠিক আছে, যেটা দিয়ে লাইট ঢুকে এবং সেটা সেই অংশটাই অ্যাকচুয়ালি ফিল্মে গিয়ে পড়ে বা আজকালকার ডিজিটাল সেন্সরে গিয়ে পড়ে, ঠিক আছে। এবং যেটা আমরা ওই যে অনেক সময় ভিউ ফাইন্ডার দিয়ে দেখতে পারি, চোখ দিয়ে দেখি যে কতটুকু আসলে দেখা যাইতেছে, ঠিক আছে। তাহলে এখানে সেটা বলেছে হোয়েন শাটার ইজ প্রেসড সিন ইজ ক্রপড, মানে পুরা সিনের যে সেই অংশটুকুই শুধু ক্যাপচার হয় যেটা অ্যাপারচারের ভিতরে আছে, ঠিক আছে, অথবা আমরা এটাকে এই গ্রাফিক্স সিস্টেমে এটাকে বলবো উইন্ডোর ভিতরে আছে, ঠিক আছে। এবং লাইট ফ্রম দ্য ভিজিবল ফেসেস প্রজেক্টেড অনটু ফিল্ম, যে এবার কি হয় যে লাইট তো আসে সেখান থেকে এসে ফিল্মের উপরে লাইট এসে আপতিত হয়। তাহলে লাইট আসে কি সরল রেখা বরাবর। তাহলে আমাদের তো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, হয়তো এইগুলো দিয়ে আমরা একটা ঘর ডিফাইন করছি, ঠিক আছে। তাহলে এখানে যদি ক্যামেরা থাকে তাহলে নিশ্চয়ই লাইট এখান থেকে সোজা এসে ক্যামেরার ফিল্মে পড়তেছে, ঠিক আছে, এখান থেকে প্রত্যেক জায়গা থেকে লাইট যাচ্ছে। তাহলে তার একটা 2D ভার্সন ফিল্মের উপরে তৈরি হবে। তাহলে সেটাকে আমরা কি করব, কিভাবে কম্পিউট করব, আমাদের যেহেতু এটা আহ, কি বলে কম্পিউটার জেনারেটেড, তার মানে এটা 2D চিত্রটাও আমাদেরই তৈরি করে দিতে হবে। আমরা 3D ডিফাইন করছি, এখন 2D টা কেমন হবে সেটাও আমাদেরকেই ডিফাইন করতে হবে ক্যামেরার, এই ভার্চুয়াল ক্যামেরার সাপেক্ষে। তাহলে সেই প্রজেকশনও আমরা স্টাডি করব। তাহলে এই জন্য আমাদের এই বিগ পিকচার, যে ওভারঅল রিমেম্বার দ্য বিগ থিং ক্যামেরা অ্যানালজি, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে সেটাকে হচ্ছে যে গ্রাফিক্স পাইপলাইনকে আমরা আগেও পড়াইছিলাম, ঠিক আছে, এখন একটু অন্যভাবে দেখাচ্ছি। যে আমাদের প্রথমে গ্রাফিক্স প্রিমিটিভস থাকে, গ্রাফিক্স প্রিমিটিভস হচ্ছে ভেরি বেসিক গ্রাফিক্স এলিমেন্ট, ধরো যে লাইন পয়েন্ট এইগুলো। তাহলে এদেরকে প্রথমে আমরা মডেলিং ট্রান্সফরমেশন করি, ঠিক আছে, মডেলিং ট্রান্সফরমেশন করে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট কোঅর্ডিনেটেড সিস্টেমে চলে যাই, ঠিক আছে। এরপরে অ্যাকচুয়ালি আমরা ভিউইং ট্রান্সফরমেশন করি, ঠিক আছে।
তাহলে ভিউইং ট্রান্সফরমেশন করতে গেলে এখানে হ্যাঁ মডেলিং ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের বিভিন্ন প্রকার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স মডেলিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো লাগে। আর ভিউইং ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের লাগে হচ্ছে এই সমস্ত ইনফরমেশন যে অ্যাকচুয়ালি ক্যামেরাটা কোথায়, আই হচ্ছে সেটা মিন করে আর কি, আই পয়েন্ট, যে ক্যামেরার পজিশনটা কোথায়, ক্যামেরা কোথায় কোন দিকে তাকায় আছে, দ্যাট ইজ লুকেট পয়েন্ট। ক্যামেরার মাথা হেড ডিরেকশন কোথায়, অর্থাৎ আমি এইখানে আছি, আমি এদিকেও তাকাই থাকতে পারি, বাট স্টিল আমার মাথা এদিকেও থাকতে পারে, আবার মাথা এদিকেও থাকতে পারে। মানে আমার মাথা ধরো যে আপসাইড ডাউন, আমি আমার পা বেঁধে রাখলা তুমি মাথা নিচু করে, তাহলেও তো আমি তাকাই আছি ওইদিকে। তাহলে কি হবে, তাহলে কিন্তু আমরা এজ এ হিউম্যান হয়তো আমাকে আপসাইড ডাউন করে রাখলেও আমি চিত্রটাকে কল্পনা করে নেই সোজা, কিন্তু গ্রাফিক সিস্টেমে কিন্তু চিত্রটা আসলে পুরা 180 ডিগ্রি ফ্লিপ হয়ে যাবে। তাহলে এই জন্য যে ক্যামেরাটা যদি আমরা তাকায় রয়েছে এদিকে কিন্তু মাথাটা কোন দিকে সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটাকে বলা হয় হেড আপ। ঠিক আছে, তাহলে এখানে পাইপলাইনে যে প্রথমে প্রিমিটিভস দ্যাট ইজ তোমার যে সমস্ত প্রাথমিক এলিমেন্টস দিয়ে তুমি অবজেক্টটাকে ডিফাইন করছো সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে এটাকে ট্রান্সফর্ম করে আমরা মডেলিং ট্রান্সফরমেশনের মাধ্যমে অবজেক্ট স্পেসে নিয়ে আসলাম, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট স্পেসে নিয়ে আসলাম, এরপরে ভিউইং ট্রান্সফরমেশন করি। ঠিক আছে, এবং এরপরে নরমালি আমরা প্রজেকশন ট্রান্সফরমেশন করি, এটা একটু সিম্পলিফাইড ভার্সন যদি বলি, এবং এরপরে স্ক্যান কনভার্সন করি। স্ক্যান কনভার্সন নিশ্চয়ই তোমাদের স্যার পড়ানো শুরু করছে, তো এগুলো আমি কভার করব। তাহলে এখানে সেটা বলা হচ্ছে ওয়ান্স সিন হ্যাজ বিন মডেলড ওয়ার্ল্ড কোঅর্ডিনেটস আর কনভার্টেড টু ভিউইং কোঅর্ডিনেটস, অর্থাৎ এই যে সিনটা বানাইলাম এবার একে এই যে এটারে না এখানে থাক, এগুলো একটু আগে যে এই যে দাগগুলো টানলাম, যে এই যে পয়েন্টস গুলো, এই পয়েন্টস গুলো তো ডিফাইন করা ছিল ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের সাপেক্ষে, এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। তাহলে এখন আমি যদি যে বলতেছি যে এই লাইনটা এখানে এসে ক্যামেরাতে পড়বে, তাহলে এই বরাবর, এখন এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম আবার আছে, তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এই কোঅর্ডিনেটের সাপেক্ষে কততে আছে সেটা আবার দরকার হয়। ঠিক আছে, ডিফাইন্ড আছে ওয়ার্ল্ডের সাপেক্ষে, কিন্তু এখন দরকার এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আগেই বলছিলাম যে এটার নাম হচ্ছে ভিসিএস, ভিউ কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, আর এইটার নাম হচ্ছে ডব্লিউসিএস, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে একটা পয়েন্ট ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে ডিফাইন্ড ছিল, এটাকে আমার অ্যানাদার কোঅর্ডিনেট সিস্টেমে এখন ডিফাইন করা দরকার হবে। অ্যানাদার কোঅর্ডিনেটটা কি, ক্যামেরা কোঅর্ডিনেট, এটাকে ক্যামেরা কোঅর্ডিনেটও বলা হয়, ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু ভিসিএস বেশি ইউজ করা হয় আর কি, তো এমনিতে ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমও বলা হয়। ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমে এটাকে ট্রান্সফার করা লাগে, তাহলে সেটা এখানে আমরা এটা বলছি যে once scene has been modeled world coordinates are converted to view coordinates. Viewing coordinate system is used in graphics package for specifying viewer position and position of the projection plane বা ফিল্ম যেটাকে আমরা বলছি যার উপরে ছবিটা তৈরি হয়। তো এখানে আমরা গ্রাফিক সিস্টেমে এটাকে বলে থাকি প্রজেকশন প্লেন, যার উপরে অ্যাকচুয়ালি প্রজেকশনটা বা আপতিত হইতেছে, তোমার লাইট রে গুলো এসে যার উপরে আপতিত হইতেছে সেটাকে বলছি প্রজেকশন প্লেন। তো এর নেক্সট দিন আমরা এখান থেকে দেখবো ভিউ কোঅর্ডিনেট সিস্টেম, হাউ ক্যান উই ডিফাইন ভিউ কোঅর্ডিনেট সিস্টেম। শুধু এই দুইটা স্লাইডই আমরা দেখলাম মূলত, যেটা দিয়ে আমরা আইডিয়াটা নিয়ে রাখলাম। এবার শেষ করব আমি। নাও ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন। Do you have any questions? Oh, I'm recording.